হেড হেড ডিবিএ ডক্টর জাভেদ মাহমুদ স্যার, আমার প্রিয় সহকর্মীরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই আয়োজনটা পুরাটাই স্টুডেন্ট ভিত্তিক। আমরা আজকে বেসিক্যালি এসেছি আপনাদের জন্য, আপনাদের সামনে আপনাদের ভবিষ্যতের যে অনেক সময় আমরা কি করি যে জব মার্কেটে আমি আসলে কোন মেজর বা মাইনরটা নিলে বা কোনটা আমার সাথে যায়, আমি কোন মার্কেটে নিজেকে দেখতে চাই জব মার্কেটে, এটা নিয়ে আমাদের স্টুডেন্টরা অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে বা ইনডিসিশনে ভোগে। তো এই জন্যই আমাদের প্রভিসি স্যারের উদ্যোগে আমরা আজকের এই সেমিনার ওয়েবিনার সেশনটা নিয়ে এসেছি, যেখানে আমাদের বিভিন্ন সেক্টর থেকে মেজর সম্পর্কে এবং সেই মেজর এরিয়ার প্রসপেক্ট সম্পর্কে আমাদের এক একজন বিশেষজ্ঞরা স্পেশালিস্টরা বলবে। তো আমি সবার প্রথমেই সময় ক্ষেপণ না করে আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর জাভেদ মাহমুদ স্যারকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য তার ওয়েলকাম স্পিচের মাধ্যমে। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনারা বিবিএ করছেন, আপনারা সবাই বোধহয় ম্যানেজার হতে চাচ্ছেন, তাই না? এটা তো বিবিএ করে যারা বিজনেস পড়ে আমরা সবাই ম্যানেজার হতে চাচ্ছি, ঠিক আছে? ম্যানেজারের একটা বড় কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, তাই না? কিন্তু ডিসিশন মে বি গুড, ডিসিশন মে বি ব্যাড, ডিসিশন মে বি রাইট, ডিসিশন মে অলসো বি রং, তাই না? এবং শুধু ম্যানেজার না, সারা জীবনই কিন্তু আমরা ডিসিশন নেই যে একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, কোন ব্র্যান্ডের খাবো, কোক খাবো না ফান্টা খাবো। হ্যাঁ, এবং চাকরিতে দুটো চয়েস আছে, হয়তো এক সময় দেখবেন কোন চাকরিতে যাব। ডিসিশন ক্যান বি সিম্পল, ডিসিশন ক্যান বি টাফ অলসো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ডিসিশন নিতে হবে। কিন্তু ওই যে রাইট ডিসিশন কোনটা হলো নাকি রং ডিসিশন নিলাম, এটা আমি কেমন করে বুঝবো? বাট আমি সবসময় রাইট ডিসিশন, গুড ডিসিশন কেমন করে নেব, এটা কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। কিন্তু একটা উপায় হচ্ছে যে আই মাস্ট টেক ইনফর্মড ডিসিশন। আমি ডিসিশন নেওয়ার আগে যত তথ্য পারি আমি সংগ্রহ করব, দেন আই উইল টেক দ্য ডিসিশন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনারা কিন্তু এখন ভেরি সুন একটা খুব সিরিয়াস ডিসিশন নিতে যাচ্ছেন, যেটা আপনাদের সারা জীবন আপনার ক্যারিয়ারকে কিন্তু এফেক্ট করবে, যে আমি কোন মেজর যাব বা কোন মাইনরে যাব, কোথায় আমি স্পেশালাইজেশন করব। এবং সেটাতে হেল্প করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা মার্কেটিং সম্বন্ধে বলবো, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, কোনটা কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বেশি বলবো না, অ্যাডভান্টেজই বেশি বলবো, বাট কি সুবিধা আপনার সেটা আমরা বলবো আপনাদেরকে, যাতে ইউ ক্যান টেক দ্য কারেক্ট ডিসিশন। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, এবং আমাদের প্রভিসি স্যার আমাদের সেভাবেই বলেছেন যে হেল্প দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ডিসাইড কোনটা তাদের জন্য ভালো হবে। আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, অনেক সময় কি হয় যে স্টুডেন্টরা দল বেঁধে যায়, ফ্রেন্ডরা যেখানে যাচ্ছে আমিও সেই মেজরটা নেব। প্লিজ ডোন্ট ডু দ্যাট। একটু আলাদাভাবে চিন্তা করেন। আজকে আপনি যেই সাবজেক্টটাকে, যেই টপিক ডিসিপ্লিনটাকে পছন্দ করেন সেটাই নিতে চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা শোনেন আজকের কথা, স্যারদের কথা শোনেন, ম্যাডামদের কথা শোনেন, অ্যান্ড দেন ইউ ডিসাইড। এতটুকু আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এত সুন্দর করে এই আজকের এই এত সুন্দর সেশনটা শুভ উদ্বোধন করার জন্য। এবং স্যারের সাথে আমরাও একমত যে আসলে ইটস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। সো ফার্স্ট ডিসাইড যে আপনি নিজেকে কোথায় কিভাবে দেখতে চান, এবং আপনার পার্সোনালিটিটাও কিন্তু ম্যাটার করে যে আপনি আসলে কিসে, লাইক whether you are introvert or not। আমরা যেরকম বিভিন্ন পার্সোনালিটি টেস্ট মডেলিং করাই আপনাদেরকে কোর লেভেলে, সো ওখানেও কিন্তু আপনার মেজর মাইনরের সাথে এটা কানেক্টেড। সো আমি চলে যাব আমার বক্তাদের কাছে। ঠিক তার আগে আমি একটু মাসুক স্যার আর আমার পক্ষ থেকে বলতে চাই, আমরা চ্যাট বক্সে একটা গুগল ফর্ম দিয়ে রেখেছি, বাচ্চারা একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করে দিবেন, আপনারা একটু নিয়ে নেন। আর গ্রুপে একটু আমি সিআরদেরকে বলবো দিয়ে দিতে, এই ফর্মটা আমাদের আজকে রাতের মধ্যে একটু ফিল আপ করতে হবে। জাস্ট 4টা জিনিস আছে, আপনারা জাস্ট ফিল আপ করে সাবমিট করে দিবেন, লাইক ইউর এমসিকিউ। সো চ্যাট অপশন থেকে আপনারা কাইন্ডলি এটা করতে থাকেন শুনতে শুনতে। তো আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সবচেয়ে ইয়াং বাট ট্যালেন্টেড আমাদের কলিগ শিরিন শাকিলের কাছে, হু ইজ দ্য লেকচারার ইন অ্যাকাউন্টিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ওর মুখ থেকে আমরা শুনবো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং নিয়ে কি প্রসপেক্ট আছে, অ্যাকাউন্টিং এর কি কি এরিয়া আপনাদের জন্য ওপেন আছে। শিরিন, ওভার টু ইউ। Hello everyone. Hi students. আমাকে শোনা যাচ্ছে? Yeah. Am I loud enough? Okay. So let's start with accounting perspective. Okay, so আমরা যখন accounting করি, the first thing that comes in our head is chartered accountancy. So আমাদের স্টুডেন্টসরা ফার্স্টে accounting করে, ফার্স্ট যেটা আমাদের টার্গেট থাকে এটা chartered accountancy. However, এখানে কস্ট আছে কিন্তু বেনিফিটও কিন্তু আছে। কস্টটা হচ্ছে যে আপনার আরো 3 years পড়তে লাগবে after you complete your BBA or MBA.
So that is the cost. However, এটার আপনার বেনিফিট পাবেন যদি আপনারা একটা সিএ কমপ্লিট করতে পারেন, আপনারা কিন্তু একটা হায়ার টিয়ার দিয়ে স্টার্ট করতে পারবেন। সো আপনারা যখন বিবিএ শেষ করবেন, মেবি ইয়োর ফ্রেন্ড যে মার্কেটিং করতেছে বা অন্য কোনো ফিল্ডে আছে, সে অলরেডি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব স্টার্ট করে ফেলছে, বাট আপনি যখন সিএটা শেষ করে জয়েন করবেন, তখন কিন্তু ইউ হ্যাভ আ প্রবাবিলিটি, অনেক হায়ার চান্স আছে যে আপনি তার above জয়েন করতে পারবেন। সো দ্যাট ইজ ইয়োর বেনিফিট। সো এটার জন্য আই উড সাজেস্ট যারা একটু স্টুডিয়াস স্টুডেন্ট আছে, আমাদের যারা ক্লাসের মধ্যে একটু ভালো রেজাল্ট করে, যাদের সিজিপিএ একটু হায়ার, সো আই উড সাজেস্ট ইউ, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট অ্যাকাউন্টেন্সি, have chartered accountancy in your head. So এটা একটা professional degree. Of course, after you have your BBA, you can go for different professional degrees, because এখন কিন্তু specialized degree and professional degree অনেক value আছে. So those students who are studious, ওদেরকে definitely আমি এটা suggest করব if you are thinking about accountancy. The next one is definitely, if you can, after BBA in accounting, you can definitely go for the local companies and multinational companies. এখন local companies and multinational companies এ accounting এর কিন্তু demand এখনো অনেক আছে, because considering accounting to be a support department, so definitely every company তে কিন্তু একটা support department হিসাবে accountants রা কাজ করে. So yes, everything is becoming digitalized, কিন্তু accountants দের কাজটা কিন্তু এখনো আছে, because আমাদের কাজ কি, আমরা informed decision make করতে help করি, right? আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেছি বা অন্য অ্যাকাউন্টিং সাবজেক্ট করেছি, একটা জিনিস কিন্তু আমরা সবসময় করে আসছি, যে আমরা কিন্তু রিপোর্টিং করি, রাইট? উই হ্যাভ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, উই হ্যাভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আমরা কিন্তু সব জায়গায় রিপোর্টিং করে আসছি। সো এখানে কিন্তু আমাদের কাজটা থাকবে। সো উই ক্যান ডেফিনেটলি লুক ফর জবস ইন দ্য এমএনসিজ এন্ড অলসো ইন দ্য লোকাল কোম্পানিজ। দ্য থার্ড অপশন দ্যাট আই এম থিঙ্কিং ইজ অ্যাকাডেমিশিয়ান, যেটা আমি আছি। So if you are good in, if you have good CGPAs, then definitely আপনার accounting a degree আনতে পারেন, and then you can try for local institution, and of course internationally you try করতে পারেন for this field, academic field. But then again এটা এই পার্টটা একটু ন্যারো হয়ে যাবে, বিকজ এখানে কিন্তু অপশনসটা একটু হলেও কমে যাবে। The next one, I would go for entrepreneurship. এখন entrepreneurship এর সাথে accounting কিভাবে related? Since in accounting we will be teaching you to work with facts and figures, right? So আমরা different kinds of figures কে নিয়ে deal করব। So আমরা যখন নিজের কোম্পানিটা ক্রিয়েট করব, তখন কিন্তু এই জিনিসটা আমাদের অনেক হেল্প করবে। সো আমরা বলি যারা accounting কে নিয়ে কাজ করে, ওরা কিন্তু অলরেডি নাম্বারস থেকে নিয়ে অনেক ডিল করে। সো যখন আপনার নিজের একটা কোম্পানি হবে, সো তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টিং নলেজটা, প্লাস আপনারা যখন মেজর বা মাইনর করবেন অ্যাকাউন্টিং এ, তখন যে আমরা ডিফারেন্ট ফিল্ডের মধ্যে বা ডিফারেন্ট কোর্সের মধ্যে যে জিনিসগুলো আপনাদেরকে শিখাবো, ওইটা কিন্তু এন্টারপ্রেনারশিপে অনেক হেল্প করবে আপনাদেরকে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ। সো ইফ ইউ আর থিঙ্কিং যে আমরা জব করবো না, আমরা এন্টারপ্রেনারশিপ করবো, উই হ্যাভ সাম ভিশন ফর আওয়ার ওন কোম্পানি, সো ডেফিনেটলি অ্যাকাউন্টিং অ্যাজ আ মেজর অর মাইনর will definitely help you. Now let's come back to Bangladesh. Bangladesh আমরা অনেকেই ভাবি BCS করব after finishing this, right? So BCS এর মধ্যে একটা অনেক prestigious part আছে যেখানে আপনারা অডিটিং করতে পারেন। সো এই অডিটিং এর জন্য কিন্তু 70 to 80% of people ওদের কিন্তু মেজর অ্যাকাউন্টিং থেকে থাকে। সো we all know that এখন অডিটিং হচ্ছে অনেকই রেসপেক্টেড একটা জায়গা বা একটা জব, যেটার জন্য আমরা সবাই ট্রাই করব। আর যখন আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টের অডিট করা, যেটা হচ্ছে বিসিএস করে আপনারা করতে পারেন, দিস ইজ অফকোর্স ভেরি হাইলি পেইড। এটার সাথে কিন্তু এটা হচ্ছে আপনারা অনেক রেসপেক্টও পাবেন। সো ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বিসিএস, আই হ্যাভ হার্ড ফ্রম ডিফারেন্ট স্টুডেন্টস যে ওরা আসলে বিসিএস এর ব্যাপারে ভাবছে, সো ডেফিনেটলি ইউ ক্যান চুজ অ্যাকাউন্টিং অ্যাজ ওয়ান অ্যাজ ইউর ইদার মেজর অর মাইনর। সো আমি আপনাদেরকে ক্যারিয়ার অ্যাসপেক্টসটা বলেছি ফ্রম অ্যাকাউন্টিং। সো এটার জন্য আরেকটা স্কিলস যেটা আমি আপনাদের কাছ থেকে চাই, ইউ নিড টু হ্যাভ গুড অ্যানালিটিক্যাল স্কিলস। একটু পড়তে হবে, বিকজ আমাদের অ্যাকাউন্টিং একটু বড় বড় সামস থাকে। সো ইফ ইউ আর ওয়ান অফ দোজ যে 5 মিনিটের চেয়ে বেশি এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারে না, দেন অ্যাকাউন্টিং ইজ নট ফর ইউ। অ্যাকাউন্টিং তাদের জন্যই যারা একটু টাইম দিয়ে বসতে পারে, একটু ম্যাথস করতে পারে, বাট এক জায়গায় একটু আপনাদের মন লাগিয়ে মানে ম্যাথস গুলো করতে হবে। বিকজ আপনারা যদি এমন থাকেন যে আপনারা লাইক 5 মিনিটস এর চেয়ে বেশি কনসেন্ট্রেট করতে পারেন না, then definitely accounting is not going to be for you. You need to be passionate. At the end of the day, whatever major do you choose or minor you choose, you have to be passionate about it. So আপনি যে যদি আপনার প্যাশন থাকে না, আপনি যে সাবজেক্টে চুজ করবেন, you will do good in it. We are just here to help you. এটার সাথে সাথে আপনি যেটাই চুজ করেন, I would suggest you to focus on few skills. একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, যেটা আমি দেখছি দ্যাট ইজ মিসিং ফ্রম আ লট অফ আওয়ার ইয়াং স্টুডেন্টস। ওরা কিন্তু কথা বলতে খুব ভয় পায়। সো আই উড সাজেস্ট ইউ টু স্টার্ট স্পিকিং ইন অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, আমাদেরকে বাংলা আমরা বলতেও শিখতে হবে, পড়তেও শিখতে হবে, তার সাথে সাথে কিন্তু আমাদেরকে ইংলিশও ইমপ্রুভ করতে হবে। ডাজেন্ট ম্যাটার এটা অ্যাকাউন্টিং
accounting naki management or marketing, you need to be really good in your speaking in both the languages. And leadership, এখন leadership ও দরকার আছে in different departments, in different majors. Do you choose accounting এর জন্য, you need to be born leaders, or if you're not, you need to adapt skills or be in different clubs and be involved in different activities, so that তখন কি হবে, whatever majors you choose, আপনি কোনো কিছুতে ভয় পাবেন না, you will be able to face any changes which is coming. হ্যালো, শুনতে পাচ্ছেন? কি ডিসকানেক্টেড হয়ে গেল? I think she has lost her connection. So ও মোটামুটি বলেছে, তাহলে হ্যাঁ, right. So shall we হ্যাঁ মুভ go অন, to the next part? Okay, sir. পরে ওকে আবার সময় দেওয়া যাবে। So, okay, sir. So, thank you very much, Shirin. এবং খুব সুন্দর করেও কিন্তু গুছিয়ে বলেছে যে আসলে অ্যাকাউন্টিং ফিল্ডটা হচ্ছে অনেক মানে একটু আমি বলবো একটু ইন্ট্রোভার্টদের জন্যই, বিকজ খুব কনসেন্ট্রেশন লাগে। এখন তাই বলে এক্সট্রোভার্টরা যে অ্যাকাউন্টিং করতে পারবে ব্যাপারটা তা না, বাট ও একটা খুব সুন্দর কথা বলেছে, মন বসাতে হবে। মন না বসলে কিন্তু অ্যাকাউন্টিং আপনার জন্য না। বাট আবার ব্যাপারটা এরকমও না, চঞ্চল হলেও যে ফোকাসড হয় না তা না, ফোকাস থাকতে হবে, যে সেটা যেই কোর্সে আপনি যান। তো আমি বেশি প্রলং করবো না, আজকে আমি মডারেটর, আমি বক্তা না। তো আমি আমার নেক্সট বক্তার কাছে চলে যাচ্ছি। আমার সহকর্মী প্লাস আমার সেম মানে আমরা একই ফ্যাকাল্টিতে বিলং করি। আমরা চলে যাচ্ছি ডক্টর মাসুকুজ্জামান স্যারের কাছে। ফিনান্স নিয়ে আসছেন উনি আপনাদের সামনে ফিনান্স সম্পর্কে বলার জন্য। মাসুক স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, কারণ এই প্রথম আমি দেখলাম একটা বিষয় যে স্টুডেন্টরাও যে বিষয়গুলো জানে না এবং তারা যে ইনফর্ম ডিসিশন স্যার যেটা বলছিলেন জাভেদ স্যার যে নিতে তাদের অসুবিধা হয়, স্যার সেটা পয়েন্ট আউট করেছেন এবং আমাদেরকে সবাইকে বলেছে যে আমরা আসলে এখানে ক্যাম্পেইন করছি না, আমরা যদিও বলছি আমরা বিভিন্ন বিষয়ের উপরে আমরা ক্লাস নিই, আমরা সবাই বিবিএ করেছি, সব বিষয়ে আমরা জানি, তারপরেও আমরা জাস্ট আপনাদের হেল্প করার জন্য যে কিভাবে আপনারা এটা চুজ করবেন, কেন এটা গুরুত্বপূর্ণ, আপনাদের কিভাবে এটা কাস্টমাইজ করবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো স্যারকে ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর কি। সো আমি যদি বলি যে আসলে এটা স্যার বলছিলেন যে এটা ডিসিশন সবাইকে নিতে হয়, তো লাইফের বেশ কয়েকটা ডিসিশনের মধ্যে আমি আপনারা সবাই ম্যাচিউর, যেমন বিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তেমনই আপনার মেজরটাও একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এটার উপরে আপনার লাইফের রেস্ট অফ দ্য টাইম আপনি কনসেন্ট্রেট করবেন, আপনার ভালো লাগাকে সেই দিকে ম্যাচিং করবেন। সো মেজর ডিসিশন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কোন মেজরটা নেবেন, কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা বেশি অপরচুনিটি আছে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগে। এখন দেখা যায় স্টুডেন্টদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে তারা একটু অ্যানালাইটিক্যাল বিষয়গুলো একটু ভালো বোঝে, মানে একটু অ্যানালাইসিস করতে ভালোবাসে বা একটু চিন্তা করতে, বা ক্রিয়েটিভিটি কালচার, কেউ লিডারশিপ নিয়ে, এইচআরএম এর ক্ষেত্রে আমরা যে দেখি লিডারশিপ বা এই ধরনের। তো সবকিছুর মধ্যে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে আমি কোনটা আমার ভালো লাগে, কোন সাবজেক্টটা আমার ভালো লাগে, কোন বিষয় নিয়ে চিন্তা করতে ভালো লাগে। আমি আমার কথা বলি, আমার একসময় মার্কেটিং ভালো লাগতো, কিন্তু একসময় হঠাৎ ডিসকভার করলাম যে আমি ওই আননোনের প্রতি আমার একটা ড্রাইভ আছে, যেটাকে একটু কঠিন মনে হয় সেটাই আমার একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় নিয়ে থাকি। তো আমারও এই জিনিসটা কাজ করেছে। সো আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আসলে আপনার কোনটা ভালো লাগছে, আজকে চিন্তা করেন, তারপর আপনি ডিসিশনটা সহজ নিতে পারবেন। তাতে আপনি কখনো আপনার ইয়ে হবে না, কারণ আপনি যদি ট্যালেন্টেড স্টুডেন্ট হন, আপনি যদি স্টুডিয়াস স্টুডেন্ট হন এবং আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, আপনি যে কোনো মেজর নিয়ে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় ভালো জায়গায় চলে যেতে পারবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এখন বলি যে যেহেতু আমরা আজকে এই সেশনটা করছি যে ইনফর্ম করা কোড ডিসিপ্লিনের সম্ভাবনা কি, যেহেতু আপনার সমস্ত ইনফরমেশন নাই, আমরা প্রত্যেকেই আমাদের লাইফের অনেকটা সময় পার করে আসছি, বিভিন্নভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছি। সো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলা। তো এই পর্যায়ে আমি ফাইন্যান্স সম্পর্কে যদি বলি যে স্যার ঠিকই বলেছে, একটা ডিসিশন আমাদের নিতে হয়। তো ক্রিটিক্যালি যে ডিসিশন নেওয়া একটা কোম্পানির ক্ষেত্রে, যে আমরা কোথায় আমার লোকেশনটা কোথায় হবে, ক্যাপিটাল সিটিতে হবে না সিটির বাইরে হবে, দেশের মধ্যে হবে না দেশের বাইরে হবে, এই যে সবকিছু ডিসিশন নেওয়া বা একটা চয়েস থেকে আরেকটা চয়েসে, এটাকে আপনি যখনই নিতে যাবেন তখন একটা আসে যে রেশনালি নিচ্ছেন কিনা। তো রেশনাল
যখনই আমরা বলছি তখনই ফাইন্যান্সিয়াল বিষয়টা আসছে। অর্থাৎ আপনি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে হয় যে কোন অপশনে আপনার বেশি প্রফিটটা আসবে। সো ফাইন্যান্স আপনাকে হেল্প করবে এই বিষয়গুলো চুজ করার ক্ষেত্রে। অবভিয়াসলি যারা খুব ভালো ম্যাথ পছন্দ করেন, অনেক বড় বড় ম্যাথে আপনার কোনো সমস্যা ফিল করেন না, অবশ্যই অ্যাকাউন্টিং আপনার ভালো। কিন্তু আপনি যদি একেবারেই থিওরি পছন্দ করেন তাহলে এইচআরএম মার্কেটিং আপনার জন্য ভালো। কিন্তু আপনি ইন বিটুইন যদি পছন্দ করেন যে খুব বড় অঙ্কও করব না আবার সম্পূর্ণ থিওরিও করব না, এটা একটা হাইব্রিড যদি হয় তাহলে অবশ্যই ফাইন্যান্স আপনার জন্য খুব ভালো একটা সাবজেক্ট হবে। এখানে আমরা যেটা দেখবো যে আমরা যদি অপরচুনিটির কথা বলি মার্কেটে, তাহলে আমাদের বেশ কিছু আছে। আপনারা যদি দেখেন ইন্টারনেট 90% ব্যাংকে করে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন গুলো আছে। আমরা যদি বলি যে ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন ব্রোকারেজ ফার্ম থেকে শুরু করে অ্যাসেট ভ্যালুয়েশন কোম্পানি থেকে শুরু করে এই সবই কিন্তু ফাইন্যান্সে। এখন আপনি যদি ফাইন্যান্সে এমবিএ করেন বা ফাইন্যান্সে বিবিএ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি অলরেডি ট্রেন্ড আপ এই যে ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। পরবর্তীতে ব্যাংকিং ডিপ্লোমা লেস ইম্পর্টেন্ট হয়ে যায়, যদিও ব্যাংকিং ডিপ্লোমা বা আদার্স ফার্দার ডিপ্লোমা লাগে, বাট আপনি যেহেতু ফাইন্যান্সে, আপনাকে পরবর্তীতে যখন আপনার হায়ার পজিশনে নিয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আপনার এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনাকে পরবর্তী স্টেপে খুব সাহায্য করবে। কিন্তু এন্ট্রি লেভেলে আপনি যে কোনো মেজরে যান, আপনি মোস্ট ওয়েলকাম, কারণ আপনাকে ব্যাংকে পরীক্ষা দিয়ে যেতে হবে। সো সেক্ষেত্রে আপনার এখানে একটা কোশ্চেন হবে না। এখানে আমরা পড়াই ব্যাংক ম্যানেজমেন্ট, একেবারে ব্যাংকের রিলেটেড একটা কোর্স আছে, যেটা মার্কেটে আমরা বলছি 90% কভার করছে জব এখন বর্তমান সময়। এছাড়াও আমরা যদি বলি যে ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে আপনারা নিচ্ছেন, কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চুজ করবেন, যেমন আপনার বাবাই যদি পেনশনের ফান্ডটা রাখতে চায় তাহলে কোথায় আপনি রাখবেন, তো সেটা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। এখন আপনি যদি আইটিসিএল ইসলামিক ট্রেড অ্যান্ড কমার্স করেন এবং রাত দিন শেষে যদি আপনার টাকা নিয়ে চলে যায় তাহলে সমস্যা। সো আপনি এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এই বিষয়গুলো যদি পড়েন তাহলে কোথায় আপনি ইনভেস্ট করবেন এবং হচ্ছে কোথায় প্রফিটেবল হবে এই বিষয়গুলো খুব সহজে আপনি নিতে পারবেন। সো সর্বোপরি যেটা বলি, আমি দীর্ঘায়িত করব না, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমরা জানি। এছাড়াও ফরেন যদি আপনারা কারো বাইরে যাওয়ার ইচ্ছা থাকে পড়াশোনার ক্ষেত্রে, সব ফিল্ডেরই আপনার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আপনি যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে প্লাস আপনার ফাইন্যান্স রিলেটেড জবের ক্ষেত্রে করেন, তাহলে কানাডা বা অস্ট্রেলিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি আছে যেখানে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আপনার খুব কাজে লাগে। আমি অন্যান্য ফিল্ডের কথা বলছি, মার্কেটিং এরও সেই প্রসপেক্ট আছে, কিন্তু তার সাথে সাথে আমরা বলছি যে ফাইন্যান্স যারা কাজ করে তাদের একটা বড় ক্যাটাগরি আছে যেখানে আপনি পাবেন। এবং ফাইন্যান্স হচ্ছে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা ফাংশন। আমরা যদি বলি ফাংশন একটা ডিপার্টমেন্ট পাই, গ্রুপিং অফ অ্যাক্টিভিটিসকে আমরা একটা ডিপার্টমেন্ট বলি, তাহলে একটা ডিপার্টমেন্ট যখন আছে তাহলে কাজ আছে। সো অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্স দিয়ে অ্যাকাউন্টিং এর অনেক পারপাস সার্ভ হয়, আবার অ্যাকাউন্টিং দিয়েও ফাইন্যান্সের অনেক পারপাস সার্ভ হয়। সরি, ইলেকট্রিসিটি চলে গেছে এখানে, আমি কন্টিনিউ করছি আর কি। আচ্ছা, চলে আসছে এখন। সো আপনারা যারা এসএসসি মানে ইয়ে করতে যাচ্ছেন, যারা আপনারা আইসিএমএ করবেন বা সিএ করবেন, স্টিল এইটা আপনার কাজে লাগবে, কারণ হচ্ছে আপনি এই এক্সপেরিয়েন্স দিয়ে আপনি করতে পারবেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলেন, বা আপনি এখান থেকে সুইচ করতে পারবেন আর কি। সো সো এই বিষয়টা একটা বিষয় আছে। সো আশা করছি আমি রাইটলি আপনাদের বোঝাতে পেরেছি আর কি বিষয়গুলো। বাট আলটিমেটলি যেটা বিষয়টা কাজে লাগবে সেটা হচ্ছে যে আপনার মনটা কোনটা চাচ্ছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সরি, আমার বাচ্চা ইন্টারাপ্ট করছে। সবার সেম অবস্থা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার জন্য আর কেন। সো সেক্ষেত্রে আপনার মনটা কোনটা চাচ্ছে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর কি। সো আমার মনে হয় আমি এই পর্যন্ত বলেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুক স্যার, এত সুন্দর করে ফাইন্যান্সের সেক্টর এবং ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য। তো আমাদের শিরিন ফেরত চলে আসছে। আমি শিরিনকে জাস্ট একবার জিজ্ঞেস করতে চাচ্ছি, শিরিন আর ইউ ডান অর কিছু বলার আছে? হ্যাঁ, I don't know আমি কখন স্টাক হয়ে গেছিলাম, because from my side it was okay. I don't know, like I was at one point you stuck and I was like okay, I think আমার ইন্টারনেট চলে গেছে। তো আমি just সেটাই বলছিলাম, the end part was I was talking about skills. So whatever you do, make sure that major minor এর সাথে সাথে আমরা অন্য স্কিল গুলো ডেভেলপ করি। And at the end of the day it's your choice. Don't be pressurized from anyone. আপনার যা ভালো লাগে ওটাই করেন, just be passionate, যেটাই করছেন I'm sure it will be a good decision, but যেটাই থাকবে stick to it and just try, মানে ওটাকে এস করতে চাবেন। Okay, all the best everyone. থ্যাংক ইউ ভেরি মাচ শিরিন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ মাসুক স্যার। আমরা কিন্তু বড় মানে দুইটা এরিয়া অলরেডি ডান, আমাদের আরো দুটো বড় এরিয়া। আমাদের বিজনেসের আমরা 4টা এরিয়া বলি বেসিক্যালি। তো কেউ কিন্তু কাউকে রেখে না। আমি সবসময় এই কথাটা স্টুডেন্টদের বলি যে ইচ অফ দেম আর ইকুয়াল ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় আমার পিলার তো 4টাই দরকার। তো আমার 4 জায়গায় লোকজন দরকার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে একদিক চিন্তা করে মানে হবে না। সো এটা হচ্ছে ইকুয়ালিটি আপনার ওয়াইজ, পার্সোনালিটি ওয়াইজ আপনি যেটাতে যেতে চান। এবং অবভিয়াসলি স্যার একটা কথা বলছে, প্যাশন।
প্যাশনও থাকতে হবে। আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি আর নিজেকে প্রলং না করে, আমি আজকে বক্তা না, আবারও মনে হয়ে গেল আমার। আমরা এবার চলে যাব আমাদের আরো একটা বড় এরিয়া, এইচআরএম বা ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, যেটা একটা বিগ এরিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে ম্যানেজ করা নিয়ে যে যারা কাজ করে, যারা স্যালারি কাটে, তারাও কিন্তু ভয় পায় সবাই এদেরকে। এটা একটা স্যালারি ব্যাপার। দেয়ও কিন্তু খালি কাটেই না। ওই যে শুরু হয়ে গেছে। তো আমরা আর বেশি আপু প্রলং না শুধু করে আমাদের স্যালারি next কাটে না, এইচআরএম চাকরিও দিচ্ছে, আমরা রিক্রুটও করছি। 2 জন আমাকে ধরে ফেলছে, আমি আর বেশি সময় না নিই স্যার। We are choosing the right person in right place. Yes, and that's why আমি I'm here, চাচ্ছি isn't it? বেনজির That's এখানে why I'm পারিয়া here. বলুক, বেনজির এখানে আমি চাচ্ছি পারিয়া বলুক, সবার শেষে আমি একটু 1 মিনিট বলবো। পারিয়া বলতে থাক। আচ্ছা, কে বলতে চান বলেন, আমি তাকে নিয়ে আসি ইয়েতে। পারিয়া 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 আপু অনেক সিনিয়র, আপু না, can say পারিয়া। much more আচ্ছা in ঠিক this আছে, topic. সমস্যা নাই, আমরা দুজনের কাছ থেকে একটু শুনি। তো আমি ডক্টর ফারিয়া রাব্বিকে অনুরোধ করবো জাস্ট অল্প ভাষায় আমাদেরকে একটু শোনান, যেহেতু অ্যাটলিস্ট এজ এ ক্যারিয়ার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনি আমাদের সাথে আছেন, তো আমার মনে হয় আপনি একটু বললে ভালো হয়। তো ওভার টু ইউ ডক্টর ফারিয়া রাব্বি। Actually, আমাকে মনে হয় আমার স্টুডেন্টরা মোটামুটি চিনে, বিকজ দ্য থিং ইজ মনির, ফাহাদ এরা সবাই আমার ক্লাস করছে, গতকালকেও ক্লাস করেছে, আজকেও জয়েন করছে। সো মোটামুটি একটু জানে যে আমার টপিক গুলো ম্যানেজমেন্ট, বেসিক ম্যানেজমেন্টের কথা বললেও আমরা হয়তো এইচআর এর দিকে টার্ন নেই অনেক কিছু। ক্যারিয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট প্যাশনেট জায়গা, যেখানে উই জাস্ট টক অ্যাবাউট নট অনলি দ্য জব, also about our own dream and what do you say, like আমি যেখানে নিজেকে দেখতে চাই যখন এন্টারপ্রেনিউর, তখন আমি আমার অর্গানাইজেশনকে যেখানে দেখতে চাই। সো আলটিমেটলি ম্যানেজমেন্ট we really need to know, it's not about you are working for someone, it's also for like you want to manage your own organization. এবং আমরা ক্যারিয়ার সম্পর্কে আমাদের একটা ছোট্ট ভুল ধারণা আছে, আমি মনে হয় শেরিনা ম্যাডাম এবং হেড স্যারও আমার সাথে একটু এগ্রি করবেন, এবং বাকি সব টিচাররা। ক্যারিয়ার সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে we will get a job after 3 or 5 years later. After 3 or 5 years later, we will just need a promotion. After 15 or 20 years, we will get just retirement. This is not basically career. This is not our career objective. I just need to see myself in the position of a CEO, managing director, or some other positions I really want to see myself. এই জায়গাটা আমাদের একটা খুব বড় ঘাটতি আছে। ক্যারিয়ার অবজেক্টিভ বলার সময় বলি, বা আমাদের পার্সোনাল ক্যারিয়ার যখন আমরা চিন্তা করি, তখনও হয়তো অনেক সময় মনে করি I want to be a banker. Why you don't want to be a MD of a banker? I mean, আপনি কেন নিজেকে লিড করছেন না? আমরা কোন দিকে কম আছি? The CEO of a Bangladesh bank or governor of a CEO of any other organization, or a governor of a Bangladesh bank, what is the difference? They also have some same quality of view. Why don't you are passionate on this? আমাদের এই জায়গাটা নিয়ে আমাদের একটু মনে হয় কাজ করা দরকার আছে, এবং আমাদের ড্রিম গুলো মনে হয় একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। I need to be an executive, senior executive or something like this. আমি যখন কথা বলি আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় আরেকটু প্যাশনেট হতে পারি, আমরা মানে এতটা স্কিলড আছে আমাদের। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে you are equipped with your parents support and also your teachers support. Trust me, a lot of people don't have the parents what do you call support. অনেকে হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, বা অনেক প্যারেন্টস আছেন আমাদের হয়তো বুঝেন না ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশন, বুঝে না, আমরা হয়তো সাপোর্টটা পাই না। কিন্তু ইউ আর রিয়েলি লাকি যে আপনাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন প্যারেন্টসরা। ইট মিনস দে নোজ অ্যাবাউট ইউর ক্যারিয়ার, দে নোজ কনসার্ন অ্যাবাউট ইউর ক্যারিয়ার, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ আ সিঙ্গেল মিনিট। এই জায়গাটা আমার মনে হয় একটু কাজ করতে চাচ্ছি। আর এইচআরএম সম্পর্কে ডেফিনেটলি আমার থেকে ভালো সেরেনা ম্যাম বলতে পারবেন। আমি জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইউ নিড টু বি মোর প্যাশনেট। শেরিনা এটা মনে হয় আমার সাথে এগ্রি করবে। What do you say? Of course, yeah. যাই চুজ করো, just be passionate about it. Yes, this is the thing. মেজাপু আমি এটুকুই বলতে চাচ্ছিলাম, এর থেকে বেশি কিছু না। I was not prepared at all. No, it's I okay. just joined and talk to you. You have done it very well. এবং yes, we have to be passionate. আমি যাই করি আমাকে প্যাশনেট থাকতে হবে। এই যে আমি আজকে এই অনুষ্ঠানে বসে গেছি, এটা আমরা প্যাশনের সাথেই বসে গেছি, আমি আর হেড স্যার।
আমার মনে হয় হেডসেট আমার সাথে এগ্রি করবে, কারণ আমরা কিন্তু অনেক কিছু চিন্তা না করে অনেক সময় সামনে চলে আসি। সো আমি ফারিয়াপুর সাথে এক লাইন অ্যাড করতে চাই যে ইয়েস, আমাদেরকে আগে আসতে হবে। আমরা সবসময় যেটা শিরিন বললো যে আমরা ভয় পাই, এটা খুবই ভুল। সামনে না আসলে আসলে কখন আমরা বুঝবোই না যে আসলে এখানে সমস্যাটা কোথায়, বা অন্যরা পারছে আমি কেন পারছি না। সো আমি প্রলং না করে চলে যাব সেরিনা ম্যাডামের কাছে। ডক্টর সেরিনা আক্তার, ওভার টু ইউ ম্যাম। আপনি যদি একটু আমাদেরকে এইচআরএম এর অপরচুনিটি স্কোপ সম্পর্কে অল্প কথা একটু কিছু বলেন। আমি জানি আপনি খুব টায়ার্ড, তারপর আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, হ্যাঁ, আমি সবার শুরুতেই বেনজিরকে আগে ধন্যবাদ দিই। তারও প্রথমে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার আমাদের অনারেবল প্রভিসি স্যারকে। কারণ প্রত্যেক ব্যাচে আমাদের যখন ছেলেমেয়েরা মেজর এবং মাইনরে যায়, ওরা ইন্ডিভিজুয়াল টিচারের কাছে ফোন করে, বা যখন অফলাইন ছিল ওরা আমাদের ডেস্কে আসে এবং আমাদের সাথে কথা বলে যে ম্যাডাম কোনটা মেজর নেব, কোনটা মাইনর নেব। কারণ ওরাও দ্বিধাদ্বন্দ্বে থাকে, কোনটা মেজর করলে ভালো হয়, কোনটা মাইনর করলে ভালো হয়। তখন আমাদের ইন্ডিভিজুয়াল ছেলে মেয়েকে আলাদা আলাদা, মানে ইন্ডিভিজুয়ালি কাউন্সিলিং করতে হয়। এই কাউন্সিলিং এর পরিবর্তে আমরা যে একসাথে সবাইকে সব প্ল্যাটফর্মের টিচার একসাথে বসে সমস্ত স্টুডেন্টকে একই সাথে গাইডলাইন দেওয়ার যে এত বড় একটা সুযোগ আমাদের অনারেবল প্রভিসি স্যার করে দিয়েছেন, এই জন্য আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ দেব। তারপরেও আমি মনে করবো এই ধন্যবাদটা স্যারের জন্য, এই আয়োজনের জন্য কম হবে। তারপরে আমি আমার প্রসঙ্গে আসি। আমি প্রথমে বলবো যে আমার ছেলে মেয়ে কি নেবে, এটা আসলে ওদের কিছু, যেমন আমাদের জাভেদ স্যার শুরুতেই বলেছেন যে কথা, সেই কথার সাথে আমি একমত। ওরা দুটো জিনিস ফিল করে। একটা দেখে কোন সাবজেক্টের টিচার একটু সহজ, একটু কম বকাটকা দিবে, বা একটু মানে কম অ্যাসাইনমেন্ট দিবেন, বা একটু কম পরিশ্রম করাবেন, সেদিকে একটু খোঁজে। আর দ্বিতীয়, বন্ধু যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। এগুলো আসলে এটা এই এজের সমস্যা, ওদের সমস্যা না। এই এজটা এরকমটাই। এই এজটা সেটা ওরা যা করছে সেটা কমপ্লিটলি সঠিক। কিন্তু আমি সবসময় ছেলে মেয়েকে বলি যে তোমরা যখনই 8 সেমিস্টারে চলে আসবে, তোমাদের অবশ্যই উচিত আমাদের যে জব সেক্টর গুলো আছে, যেগুলো আমরা বলছি BD.com, যেটা job.com, যেটা প্রথম আলো আছে, চাকরি আছে, এরকম যে অনলাইন সেক্টর গুলো আছে, তোমাদের অবশ্যই আগে অ্যাকাউন্ট ওপেন করা উচিত এবং সেখানে সিভি ড্রপ করা উচিত। এরপরে তোমাদের আরো সার্কুলার গুলা দেখা উচিত। বিভিন্ন অফলাইন অনলাইন পত্রিকা যেগুলো আছে, সমস্ত পত্রিকায় তোমাদের এই মুহূর্তেই দেখা উচিত যে কোন ধরনের জব সার্কুলার বেশি, কোন দিকে তোমার সুযোগ আছে। এগুলো আমি সবসময় ছেলে মেয়েকে এতদিন ধরে কাউন্সিলিং করার সময় একই কথা বলেছি। এর পাশাপাশি আমি আরো কিছু কথা বলি যে তুমি আসলে কোনটা ভালো পারো। কেউ আছে খুব ভালো মানুষকে পারসুয়েট করতে পারে, খুব ভালো মোটিভেট করতে পারে এবং খুব ইমপ্রেসিভ করে ফেলে, টিচারদেরকেই এত ভালো ইমপ্রেস করে ফেলে যে আমরা ওদের কথাই দেখা যায় যে ইমপ্রেস হয়ে যাই। তো এই মুহূর্তে আমি বলবো যে তার জন্য আমি বলবো যে অবশ্যই মার্কেটিং বেস্ট। কারণ তার কাজই হচ্ছে যে সে একটা কোম্পানির প্রোডাক্ট হোক আর নিজের প্রোডাক্ট হোক, সে সেল করতে পারবে। এবং মার্কেটিং এর আইডিয়া যদি তার এই গুণের সাথে অ্যাড হয়, তাহলে আমি বলবো যে তার জন্য ভালো হবে। এবার কেউ আছে খুব ভালো ম্যাথ বোঝে এবং তার ম্যাথ করতে ভালো লাগে, থিওরি পড়তে ভালো লাগে না, তাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, ম্যাথ রিলেটেড দুটো সাবজেক্ট আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, যেটা দুটোতেই তার ইকুয়াল অপরচুনিটি, এবং তার যেদিকে ভালো লাগে সে সেদিকেই যাবে। কারণ ভালো লাগাটা আসল জিনিস, একটা বিষয়। আর আরো একটা বিষয় আমি পরে বলছি, আগে ভালো লাগার বিষয়গুলো যাই। আবার যারা একটু চুপচাপ শান্ত, ডিসিশন নিতে মানে ধীর স্থির ভাবে ডিসিশন নিতে পারে, আমি তাদেরকে সবসময় বলে থাকি যে হ্যাঁ, তোমার জন্য আমি মনে করি যে এইচআরএম বেস্ট হবে। কেননা সেখানে একটু ধীর স্থির ভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে তোমাকে ডিসিশন নিতে হয়, এবং যেহেতু একটা অর্গানাইজেশনের সব ধরনের মানুষকে ম্যানেজ করতে হয়,
এখানে ডক্টর যদি মানে আমরা বলি হসপিটাল রিলেটেড হয়, সেখানে হিউজ ডক্টর থাকেন। কোথাও বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়াররা থাকছেন, বুয়েট বা কুয়েট রুয়েট এখান থেকে পাস করা ইঞ্জিনিয়াররা থাকছেন। কম্পিউটার সায়েন্স বা অন্যান্য যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়ছে তাদেরকেও কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। প্লাস আমি যেটা বলছি যে মানে সব ডিপার্টমেন্টের লোকেরই রিক্রুটমেন্ট বলি, সিলেকশন বলি, পারফরমেন্স ইভ্যালুয়েশন বলি, ট্রেনিং বলি, এগুলা কিন্তু আবার এইচআর এর হাতে। সেক্ষেত্রে প্রসপেক্ট অনেক, কিন্তু মনে রাখতে হবে যে আমি ধীর শান্তভাবে নিজেকে চালাতে পারবো কিনা। সেটা যদি তোমার ভিতর থাকে তাহলে আমি অবশ্যই বলবো তোমার এইচআর নেওয়া উচিত, কেননা এখানে প্রসপেক্ট অনেক অনেক অনেক। এর সাথে আমি আবার বলি যে আমার স্যাররা যা বলবে প্রত্যেকটা কথাই কিন্তু এখানে একদম সঠিক। কেউই কিন্তু নিজেকে বাড়িয়ে বা বানিয়ে বলছে না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি কোন দিক ভালো করবে। আমি দেখছি শিরিন কত সুন্দর করে অ্যাকাউন্টিং এর প্রসপেক্ট বলে গেলেন। মাসুকুজ্জামান স্যার বেনজুরও অনেক মানে চেষ্টা করছেন, কারণ ধরে রাখতে পারছেন না, কারণ ওর হাতে অনেক অপরচুনিটি জানা আছে যেটা ফাইন্যান্সের। ও অনেক কষ্ট করে যেহেতু মডারেটর ধরে রেখেছেন নিজেকে, ও ফাইন্যান্সের প্রসপেক্ট গুলো বলছে না। সেক্ষেত্রে আমি বলবো আমাদের হেড স্যার যেহেতু, সে তো স্যার কিছু বলতে চাচ্ছেন না মার্কেটিং সম্পর্কে, স্যার নিজেকে কষ্ট করে ধরে রেখে সবাইকে কমন কথা বলছেন। আমাদের আসবেন পরে বস, আমাদের নর্দানের কটলা সাহেব, তাই তো ইব্রাহিম স্যার, উনিও তাই। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই অনলাইন যতগুলো সার্কুলার আছে সেখানে যাবে আগে প্রথমে, তারপরে ডিসিশন নেবে যে আমি আসলে কোন দিকে ভালো। এই দুটোকে মিক্স আপ করে তারপর আমরা মেজর এবং মাইনর নেব। শুধু মানে আমরা যে প্রসপেক্ট গুলা বলছি সেগুলাকে অবশ্যই ধরে রাখবো, মাথায় রাখবো, ধরে দুটো জিনিস সার্চ করে তারপরে ডিসিশন নেব। এবং ফাইনালি আমি শেষ করতে চাই যে আমি যেহেতু সবচেয়ে বেশি সময় ধরে ছেলেমেয়ের সাথে থাকি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে আমি বলি যে একটা ডিসিশন নিতে গেলে তার তোমার দুটোই জানতে হবে। যেমন আমি বলি যে একটা সুবিধাও জানতে হবে, অসুবিধাও জানতে হবে, যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমি এটা নিলে এই সুবিধা কি হবে, এবং প্রত্যেক জিনিস সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধা থাকে। শুধু সুবিধাকে হাইলাইট করে যদি আমরা কোনো কাজ বা কোনো ডিসিশনস নিই লং টাইম, যেহেতু মেজর এবং মাইনরের ডিসিশনসটা সারা জীবন তোমার সাথে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু একটা মানে ভুল ধারণা হবে। অবশ্যই সুবিধার পাশাপাশি এটার সাথে অবশ্যই যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা চিন্তা করব। তবে সবার শেষ কথা যেটা আমি কারো কারো ক্ষেত্রে বলি যে মেজর এবং মাইনরের ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের যেহেতু বাংলাদেশ আনসার্টেন জব সেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাইকে আমি বলবো যে যদি কোথাও এরকম সুযোগ থাকে ডাবল মেজর করে ফেলার, তাহলে যেটা হয় পরে এমবিএ তে যে সেক্টরে জয়েন করে সেই সেক্টরটাকে সে এক্সপ্যান্ড করতে পারে। তো এটাও আমি একটু ভেবে দেখতে বলবো ছেলে মেয়েকে, যে 4টা বা 5টা কোর্স একটা সেমিস্টার অতিরিক্ত লাগবে, কিন্তু এটা পরে ভবিষ্যতে অনেক কাজে দেয়, এবং একে বলা হয় যে ডাইভার্সিফাইড নলেজের জন্য একটা বড় সুবিধা পাওয়া যায়। চিন্তা করে তোমরা ডিসিশন নাও। এরপরেও যেহেতু আজকে এই মুহূর্তে আমাদের এই আলোচনা শুনে তোমাদের আজকে রাতে অনেকেরই ঘুম হবে না, তোমরা চিন্তা করতে থাকবা যে 4জন স্যারই তো বললেন 4জনের পক্ষে কি করব। এরপরে তোমরা নিজেরা চিন্তা করবা, জব সেক্টরে যাবে, তারপরে ডিসিশন নেবে। এই পর্যন্তই আমার বলার ছিল। ধন্যবাদ এই আয়োজনের জন্য, এবং সবাইকে ধন্যবাদ আবার যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমি একটু কিছু বলতে পারলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ সেলিনা ম্যাডাম এত সুন্দর করে বোঝানোর জন্য এবং সবগুলো সেক্টর বলার জন্য। আমি একটু এখানে অ্যাড করতে চাচ্ছি যে আমাদের সাথে কিন্তু আজকে আমাদের আরো সিনিয়র ফ্যাকাল্টিরা আছে যারা এই বিষয়ে হয়তো আরো অনেক কিছু অ্যাড করতে পারতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে অ্যাড করতে পারছি না। যেমন আমি দুজনের নাম নিতে চাই। ফিনান্স থেকে আমাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার আছেন এবং আফরোজা পারভিন ম্যাডাম আছেন। দুজনই সবার খুব প্রিয় এবং সবাই তাদেরকে চিনে, কিন্তু হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সবার থেকে শোনার
সুবিধা স্কোপ আমাদের হচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ আমরা আরো সেশন নিয়ে আসবো যেখানে বাকিদের সাথে আমাদের দেখাবে। ও স্যার আছে, স্যার বোঝা যাচ্ছে। আমি একটু বলতে চাই যে আমরা লাস্টে কোশ্চেন নেবো আর কি, তখন কিন্তু আমরা সবাই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে, যেটা এটা একটা ভালো ইয়ে, কারণ আমি আর স্যার তো আজকে বলতে পারতেছি না, আমাদেরকে তো একটা সুযোগ দিতে হবে। সেই জায়গায় আমরা একটু রাখছি, কারণ আমাকে আর স্যারকে বলতে দেওয়া হচ্ছে না, তো এটাও একটা সমস্যা। তো আমি একদম সর্বশেষ ইয়েতে চলে যাচ্ছি। তো আগে একটু বলে দিই, ইব্রাহিম স্যার আজকে আমাকে বলে রাখছে যে ওনার কিন্তু অনেক টাইম লাগবে। তো ইব্রাহিম স্যার, আপনাকে আমরা জুম লিংক পরে ছেড়ে দিব। তো এখন আপনি আমাদেরকে মানে আপনার বক্তব্যে একটু মার্কেটিং সম্পর্কে, মার্কেটিং এরিয়া সম্পর্কে যদি একটু বলতেন। উনি কিন্তু আজকে আমাদের টেকনিক্যাল হোস্টও, মানে এই প্রোগ্রামে আমার সাথে উনি হোস্ট করছেন। তো ইব্রাহিম স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু খেয়াল করে দেখছেন, মানে স্পটলাইটে যারা ভিডিও অন করেছেন আমি তাদেরকে আনতে পেরেছি, আসলে যারা ভিডিও অন করি নেই আমরা তাদেরকে আসলে স্পটলাইটে আনা যাচ্ছে না, যে কারণে আমিও নেই। হ্যাঁ, এবং এর আগে ম্যাডাম যারা ছিলেন তারাও নেই। হ্যাঁ, ওই সমস্যা নেই, আমাদের হেড স্যার এবং যিনি মডারেটর আছেন তারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, শুরুতে একটু আগে আমাদের প্রফেসর এবং অথরিটিকে এবং আমাদের হেড স্যারকে সবাইকে আগে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই সেশনটা হওয়ার জন্য, এবং এটা বলবো ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় এই ধরনের একটা আয়োজন হলো। কারণ সবসময় যেটা দেখতাম, যেটা সাদা ম্যাডামরা আগে অলরেডি বলে ফেললেন, মানে স্টুডেন্টরা বিভিন্ন রকম ইস্যু বা কোনো ধরনের মোটিভেশনাল ফ্যাক্টরের মাধ্যমে তারা হয়তো কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তারা সবসময় মেজর মাইনর নিয়ে ফেলতো। তো এই ধরনের একটা সেশন অবশ্যই খুবই দরকার, এবং আমি আগে থেকেই বলেছি একটু সময়টা বেশি নিব কেন সেটা একটু বলি। এখানে এর আগে যারা ম্যাডামরা যারা এসেছেন, হ্যাঁ, মানে সবাই তো আসলে স্টুডেন্টদের উপর ছেড়ে দিচ্ছে, বাট আমি সবসময় ক্লাসে যেটা করি, আমি সবসময় আমার প্রথম কোয়েশ্চেনটা ক্লাসে গিয়ে থাকে, হোয়াটস অ্যাবাউট ইউ ড্রিম? আপনার স্বপ্নটা কি? নিজেকে কোথায় দেখতে চান? যেটা একটু আগে ফারিয়া ম্যাডামও যেটা বললেন, আপনি নিজেকে আগে কোথায় দেখতে চান, কোন জায়গায় নিজেকে নিতে চান, সেটার উপর বেস করে আমরা আপনাকে দরকার হলে একটু হেল্প করতে পারি যে আপনার জন্য সুইটেবল মেজর মাইনর কি হতে পারে, আপনার ফিউচার প্যাশনটা কি। যেমন আমি জাস্ট এইভাবে বলি, অনেকে হয়তো এমনও হতে পারে, হয়তো যেমন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে চলে গেছে, আপনার কি যদি ইচ্ছা থাকে আপনার কেরিয়ারটা আপনি বিদেশে করবেন, দেশের বাইরে, সেখানে হলে আপনার এক ধরনের স্টেজে নিতে হবে। আপনি যদি বলেন আপনি দেশের মধ্যে করবেন, সেখানে একরকম হতে হবে। যেমন এর আগে সৈয়দা ম্যাডাম, তার আগে শিরিন ম্যাডাম, ওনারাও বললেন যে বিহেভিয়ারাল অনেক ফ্যাক্টর আছে, সেটার উপর বেস করেও আপনাকে আপনার কেরিয়ারটা নিতে হবে বা মেজর মাইনরটা নেওয়া উচিত। হ্যাঁ, তো আমি এখানে একটু আসলে যেটা আসলে সময়টা চাচ্ছিলাম যে আমি আসলে স্টুডেন্টদের কাছ থেকে একটু আগে শুনতে চাচ্ছিলাম যে তারা আসলে তাদেরকে কোথায় দেখতে চায়। তো সেই জন্য আমি আসলে বলেছিলাম যে আমার আসলে একটু সময়টা বেশি লাগবে। আমি কাউকে বলবো না, আমার ফার্স্ট কথা, আমি প্রথম দিন এসে যখন আমি নর্মালি ফিজিক্যাল ক্লাসে যেতাম, আগে অনেককেই বলতাম আপনাদের যদি সুযোগ থাকতো যে আপনারা মার্কেটিংটা বাদ দেন, মার্কেটিং আপনি নিয়েন না, ঠিক আছে? কারণ আপনার কেরিয়ার যদি থাকে একরকম, আর সেখানে আপনি যদি সাবজেক্টটা রং পিক আপ করেন তাহলে তো সেটা আপনার জন্য না। যেমন এখানে অনেক স্টুডেন্ট আমি দেখতেছি যারা আছে, যারা গত সেমিস্টারেও দেখেছিলাম, তারা করছে মাইনর কিন্তু তারা নিয়ে বসে আছে কনজিউমার বিহেভিয়ার, যেটা আমাদের মেজরের স্টুডেন্টের জন্য করা দরকার। সে নিয়ে আছে কনজিউমার বিহেভিয়ার, সে নিয়ে আছে মার্কেটিং রিসার্চ। তো আমি প্রথম ক্লাসে বলি যে এটা তো আপনার জন্য না। সুতরাং আমি একটু উল্টা ভাবে বলি, মানে আমি সবসময় সবাইকে ওয়েলকাম করবো না, আমি বরং তাদেরকেই বলবো যারা আপনারা আসলে আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে বা আসলে আপনি চান, তারা আসেন। তো স্যার, তাহলে মনে হয় যেহেতু আপনারা কোশ্চেন আনসার সেশন পরে রাখতেছেন, তাহলে মনে হয় পরেই তাহলে যাই। তাহলে আমি খুব সংক্ষেপে যতটুকু পারি একটু চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি একটু বলবো, এখানে সবাই তো মানে বলে গেছেন, আমি একটু বলার পাশাপাশি একটু দেখাতেও চাই যে কেন লাস্টে আপনি এসে মার্কেটিংটা দিবেন। যেমন আমাদের আগে একটু সেনা ম্যাডাম বলেই দিচ্ছেন বিভিন্ন জব সাইটের কথা, আমি একটু জাস্ট একটু আপনাদের কাছে একটু স্ক্রিনটা শেয়ারে যাচ্ছি, বেশি কিছু লাগবে না। আমি প্রথম এসে বিডি জবস বাংলাদেশের নাম্বার 1 যেটা সাইটটা আছে সেখানে একটু আপনাদেরকে দেখতে বলবো। এখানে সেক্টর ওয়াইজ আপনারা কিন্তু দেখতেছেন জবগুলো দেওয়া আছে, এবং আমি শুধু এতটুকু বলবো নিচের ফিল্ডে অবশ্যই এমন ভাবে সিলেক্ট করা উচিত যেখানে আমার স্কোপটা বেশি। কোথায় কোথায় কোন সেক্টরে কি পরিমাণ জব আছে আপনি শুধু একটু দেখেন, যেগুলা আপনাকে ইন ফিউচার আপনার অপশনটা ওপেন রাখতে আপনাকে হেল্প করবে। এবং
টোটাল জব কতগুলো আছে, সেখানে এই ফিল্ডের জব কতগুলো আছে, যেটা আপনাকে আসলে কি বলবো, নিজেকে একটা ভালো অপশন খুঁজে বের করতে আপনাকে হেল্প করবে, প্রথম জিনিস। তো আমি সবাইকে আগে বলবো যে যেহেতু আমরা সোজা কথা একটা কি বলবো সেকেন্ড, এখন আমরা মানে কি বলবো একটু মধ্যম সারির দেশে যাচ্ছি বা উন্নীত হয়েছি, কিন্তু তবু যদি আমরা জব মার্কেটের কথা যদি চিন্তা করি, আমাদের জব মার্কেট কিন্তু আসলে অনেক টাফ। তো আমাদের যাই কিছু সত্য কথা, যেটা আমাদের লেখাপড়া বলেন, যা কিছু বলেন, সবকিছু আমরা কিন্তু আলটিমেটলি আমরা ডিসাইড করি আমাদের জব মার্কেট নিয়ে। তো যদি আসলে বলে থাকি যে শিক্ষার জন্য শিখে থাকে, সেটা আসলে হয়ে ওঠে না। তো আমি এখন থেকে বলবো, যেহেতু বিবিএ সাদা অলরেডি বলেছেন আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ম্যানেজার হওয়া বা আমাদের কেরিয়ার দেখা, তো আমি প্রথমে এতটুকু বলবো যে কোথায় আমার কেরিয়ারের সুযোগটা বেশি আছে, আমি একটু আগে সেটা আপনারা দেখবেন। দেন সেকেন্ড আসি, অনেকের কাছে আমি এটা আমার মানে অনেকের কাছে শুনেছিলাম, সেজন্য আমি এই জিনিসটা ইচ্ছা করে দেখাচ্ছি। অনেকে বলতো, স্যার আমি যদি মেজর একটাতে নিয়ে ফেলি তাহলে আমি তো অন্য থেকে যেতে পারবো না। তো সেই ক্ষেত্রেও আমি একটু বলবো, এই জায়গা থেকেও একটু সরে আসবেন। কেন সরে আসবেন একটু দেখেন, এখানে তো এই জিনিসটা আসলে ঝামেলা করতেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনারা সবাই আপনাদের এই বড় ভাইকে চিনেন, যারা এখানে আমি স্টুডেন্টদেরকে দেখতেছি, আমাদের নর্দার্নের ফর্মাল স্টুডেন্ট এবং অ্যালামনি, রাশেদ, যার মেজর ছিল মার্কেটিং এবং সে আমার আন্ডারে ইন্টার্নশিপ করে, বর্তমানে ডাবুদের হেড অফ এইচআর হিসেবে আছে। এইটাও আমার একটা স্টুডেন্ট, এটাকে আপনারা চিনবেন না, শামশেদ তাবাসসুম তন্নি, যে গত মাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইভ্যালিতে প্রমোটেড হয়েছে হেড অফ এইচআর, তারও মেজর ছিল মার্কেটিং। এখন চলে যাব একটু আমার ফ্রেন্ডদের কাছে। আপনারা আবার কেউ সাদা অনেকেই দেখবেন, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড নাজমুল করিম, যে এখন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছে, যে কমপ্লিট এখন অবশ্য আইবিএ তে পিএইচডি ডিবিও করছে, সেও একেবারে ফুল মার্কেটিং ট্র্যাকের। তাপস চক্রবর্তী আমাদের ক্লাসমেট, সে মিডল্যান্ড ব্যাংকের হেড অফ এইচআর, বাট মেজর বা লেখাপড়া করছে টোটাল মার্কেটিং। আরো একজন ফ্রেন্ডের কথা বলবো, যে সেও মার্কেটিং এর, বাট এই মুহূর্তে সে কোম্পানি সেক্রেটারি হিসেবে আছে। তো আমি ইচ্ছা করে এই জিনিসটা দেখালাম কেন, কেউ যদি মনে করেন যে স্যার আমি এই সাবজেক্টে পড়ে আসছি, আমি ইন ফিউচার ট্র্যাক তো চেঞ্জ করতে পারবো না, আসলে এখন আপনাদের গড়ে নেওয়ার সময়, ভবিষ্যৎ কি হবে সেটা এই মুহূর্তে চিন্তা করার আপনাদের দরকার নেই। এখন যেটা করবেন, আমি স্যার ম্যাডাম অলরেডি আগেই বলছেন, এখন ভালোভাবে সেই জিনিসটা আগে আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আর আমি এখন স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি, ইচ্ছা করে যে এই জিনিসটা আমি এখন বললাম। আর কিছু জিনিস এখন আছে, সেখানে একটু আবার দেখেন, একটু লেকচার আমি দিতে চাচ্ছি না, সেটা একটু তবু মাথায় রাখতে বলবো এই কারণে, অন্যান্য সাবজেক্টে আপনাদেরকে রেজাল্ট একটা বড় ইস্যু, বাট মার্কেটিং এর ক্ষেত্রে আমি একটু বলবো, বাংলাদেশে বলবো, পৃথিবীর অনেক দেশেই বলবো, মার্কেটিং এমন একটা সাবজেক্ট এখানে রেজাল্ট দিয়ে কিছু হয় না। প্রথম জিনিস, ফরগেট অ্যাবাউট ইউর রেজাল্ট। এবং এমনও অনেক অর্গানাইজেশন আছে, এতটুকু বলি, যারা সিজিপিএ খুব হাই সিজিপিএ নিয়ে গেছে, তাদেরকে সবার আগে মার্কেটিং এ বের করে দিছে, তাদেরকে রাখে নাই। এরকম অনেক মানে ইনফরমেশন বা ঘটনা হয়েছে, কারণ তারা ধরে নিচ্ছে যারা এত ভালো রেজাল্ট করছে, তার মানে তাদের কাছে তারা অন্য কোনো সাইট তারা ডেভেলপ করে নাই, এবং মার্কেটিং কখনো সেটা চায় না। মার্কেটিং এর ফার্স্ট জিনিস, আপনাকে অবশ্যই ইনোভেটিভ হতে হবে, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, এবং আপনাকে সবসময় একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং করতে হবে। এবং লাস্ট যে কথাটা, আপনাকে অটোমেটিক মানে আলটিমেটলি আপনাকে সাকসেস পেতেই হবে। খুবই ভেরি চ্যালেঞ্জিং একটা সেক্টর, কিন্তু যদি আপনি চ্যালেঞ্জ নেওয়ার সেই ইচ্ছা না থাকে, তাহলে বলবো না কখনো মার্কেটিং এ আসেন। যদি আপনার সেই ধরনের কমিউনিকেশন বা সেই ধরনের স্কিল বিল্ড আপ করার না থাকে, ইচ্ছা না থাকে, বলবো না মার্কেটিং এ আসেন। যদি চিন্তা করেন যে আমি সবসময় একটা সেফ সিকিউর এবং একটা ধীরে সুস্থে আস্তে আস্তে যাব, সেরকম যদি হয়, আপনি বলবো না মার্কেটিং এ আসেন। তো আমি সেই জন্য আপনাদেরকে প্রথমেই যেটা আবার ফিরে যাচ্ছি, আপনি আগে নিজেকে কোথায় দেখতে চান, আপনার স্বপ্নটা কি, সেটার সাথে আপনি আপনার মেজরটা মাইনরটা সিলেক্ট করবেন। এবং আমার একটু আগে আমার আগের বক্তা সেনা ম্যাডাম অলরেডি বলেই ফেলছেন, যে যেহেতু আমরা বাংলাদেশের মার্কেট নিয়ে যদি চিন্তা করি, এবং আমরা যেহেতু একটা সুযোগ পাচ্ছি, আমি এখানে একটা বলি, আমরা কিন্তু পাবলিক ভার্সিটিতে এই সুযোগটা পাই নাই, যেটা আপনারা পাচ্ছেন। দ্যাট ইজ দ্য ডবল মেজর। কেন আপনি জাস্ট
মাইনরে অলরেডি 3টে সাবজেক্ট করবেন, আর 2টে সাবজেক্ট করলে কিন্তু আপনার ডবল মেজর হয়ে যায়। কেন আপনি আপনার অপশনটা খোলা রাখবেন না? কারণ জব মার্কেটে ইন ফিউচার কি হবে আপনারা কেউ জানেন না, কে কোথায় যাব আমরা কেউ জানি না। বরং আমাদের এই জিনিসটাই করা উচিত, আমাদের যত বেশি পারা যায় অপশনটা ওপেন রাখা উচিত, কারণ কেরিয়ারের কখন কোন দিকে কোথায় যাব সেইভাবে যেন আমি আমার ডিসিশনটা নিতে পারি। আমি আপনাদেরকে যাদের কথা বললাম আরো এরকম অনেক এক্সাম্পল আছে, আমি ইচ্ছা করে এখানে সময় নষ্ট হবে আমি ওটা দেখাতে চাচ্ছি না। এবং আমি জাস্ট আমার যে ফ্রেন্ডের কথা বললাম সে একটা ব্যাংকের হেড অফ এইচআর হিসেবে আছে, সে কি করছে যখন প্রয়োজন পড়ছে সে এইভাবে কিন্তু সে কিন্তু অনেক প্রফেশনাল বডির কিন্তু মেম্বার বা ডিগ্রি কিন্তু নিয়ে নিছে। আপনি সেভাবে নিজেকে চেঞ্জ করে নিবেন। যেমন আমার যে ফ্রেন্ডটাকে বললাম মার্কেটিং এ, সে কিন্তু বাংলাদেশে তার কাছে একমাত্র কিছু প্রফেশনাল ডিগ্রি আছে যেটা বাংলাদেশে আর কারো কাছে নেই। তো আপনি আপনার মতো করে সেভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে প্রথম স্টেজ যেটা, আর্লি স্টেজ যেটা, আমি সবাইকে বলবো আপনাকে যেখানেই বসানো হোক, যে জায়গায় আপনার পোস্টটা ক্রিয়েট করা হোক, সেখানে যেন আপনি শুরু করে দিতে পারেন, সেখানে যেন আপনি আপনার পারফরমেন্স দেখাতে পারেন। আমি সবসময় ক্লাসে একটা কথা বলি, মামা খালু বা কোনো সুপারিশে যেন চাকরি হবে সেই আশা করবেন না। এবং মার্কেটিং এর ক্ষেত্রে এটা ভেরি ডেঞ্জারাস। কেউ যদি সুপারিশ করে আপনাকে চাকরি দেয়, আমি এতটুকু বলে দেবো কালকে আপনার সুপারিশের চাকরি বের হয়ে যেতে হবে যদি আপনি পারফরমেন্স দেখাতে না পারেন। এবং কোথাও এরকম পাবেন না যে সুপারিশ করে মার্কেটিং এর চাকরি করে সে অনেক উপরে উঠে গেছে, তাকে তার পারফরমেন্স দিয়ে স্কিল দিয়ে তাকে উঠে আসতে হয়েছে। তো আমি সবসময় তাই এটা বলবো যে আগে আপনি নিজেকে তৈরি করেন, নিজেকে মানে সুযোগ কাজে লাগানোর অপশনটা তৈরি করেন। এবং লাস্টে আরেকটা জিনিস বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটু বলবো, এই লেখাপড়ার পাশাপাশি একটু আদার্স স্কিল বা ডিগ্রিগুলো বা আপনার সেই টেকনিক্যাল নলেজটা বিশেষ করে আমি বলবো টেকনিক্যাল নলেজটা ইনক্রিজ করার চেষ্টা করেন। কারণ সময়টা এমন চলে আসছে, এই বিবিএ এমবিএ দিয়ে কেউ যদি মনে করেন খুব ভালো কিছু করছে কিন্তু এর বাইরে আমি কিচ্ছু জানি না, আমি এমন অনেককে দেখতেছি। সেজন্যই বললাম আজকে এখানে যখন প্ল্যাটফর্মটা পাইছে আপনাদের জন্য এখনো সুযোগ আছে, এখন থেকে একটু চেষ্টা করেন নিজেদেরকে টেকসেভি করার জন্য, টেকনোলজির সাথে যেন নিজেদেরকে খুব দ্রুত যেন অ্যাডাপ্ট করতে পারেন। যত রকমের আপডেটেড টেকনোলজি হোক, সফটওয়্যার হোক, অ্যাপ্লিকেশন হোক, সেগুলোকে যেন ইউজ করতে পারেন। সেটা যেই সেক্টরেই আপনি যান না কেন, আমি বলবো না এটা মার্কেটিং এর জন্য, সেটা আপনি যেই সেক্টরেই যান না কেন আপনার লাগবে এখন। তো আজকে যখন সেই সুযোগটা পাইছি আমি মানে কি বলবো, একটু এখানে একজন মানে আমার হেড স্যারও আছেন, তবু আমি একজন সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে তাই এটা সবার উদ্দেশ্যে মেসেজটা দিচ্ছি যে যেটাতেই নেন অ্যাটলিস্ট আদার সাইডটা এখন আপনাকে ডেভেলপ করতে হবে। তো আমি আর সময় নিব না, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। এরপরে যদি আরো কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো অ্যাডভাইস যদি লাগে, আমি বলবো স্টুডেন্টদেরকে সবসময় আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের কোনো সমস্যা বা কোনো কোয়েরি থাকলে জানান, আমরা অবশ্যই যতটুকু পারি সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম স্যার এত সুন্দর করে বলার জন্য। জি স্যার। আপনাকে আমি এই পারছি না, একেবারে আনফেয়ার হয়ে যাচ্ছে। ইব্রাহিম স্যার যেটা বললেন ঠিকই, যে মার্কেটিং এ ইট ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি সেলস। হ্যাঁ, সেলসে আপনি ক্যারিয়ার মানে করা ইজ ভেরি ডিফিকাল্ট, টার্গেট দিয়ে দেবে কোম্পানি। হ্যাঁ, কিন্তু যারা এখানে ভালো করতে পারে তাদের ক্লায়েন্ট কিন্তু এত ফাস্ট হবে, অন্য কোনো সেক্টরে এটা হতে পারবে না। সুতরাং মার্কেটিং এ যারা মানে আসলে ভালো করবেন তাদের জন্য খুব ভালো, কিন্তু অন্যদের জন্য একটু ডিফিকাল্ট। আমি স্যারকে একটু ইন্টারফেয়ার করি। আমি আমার যে ফ্রেন্ডের কথা বললাম যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সে মনে হয় বাংলাদেশের সবচেয়ে জুনিয়র লেভেলে এই পজিশনে সে চলে গেছে, সবচেয়ে কম বয়সে। হ্যাঁ, এবং আরো একজন ফ্রেন্ডের কথা বলছিলাম কিছুদিন আগে, তাকে ওয়েবিনারে এনেছিলাম, ভিভো। হ্যাঁ, সে মানে তাকে এতটুকু বলি মোবাইল সেক্টরে বাংলাদেশে তাকে বস মানে, এবং তার পজিশনটা এখন এমন অবস্থায় চলে গেছে যদি বাংলাদেশ থেকে কেউ সিইও হয় সেটা যে ব্র্যান্ডেরই হবে সেটা সে আসবে। ঠিক আছে, ওকে অনেক ওকে, সুন্দর থ্যাংক ইউ। করে বলার জন্য। আর ইয়েস, মার্কেটিং একটা বড় ব্যাপার হচ্ছে ক্রিয়েটিভিটি। এটা আসলে খুব দরকার, কারণ এখানে আপনাকে মানুষের মাথায় ঢুকতে হবে। আসলে প্রত্যেকটা জায়গায় একটা স্পেশালিটি, আমরা যেটা আপনাদের মার্কেটিং ভাষা আমরা ইউএসপি বলি, এটা কিন্তু খুব জরুরি প্রত্যেকটা জবেও, সব জায়গায়। যেমন আমি যদি একাডেমিয়াদেরও বলি, আমি সব কোর্স বাদ দিলাম, আমাদের প্রফেশনে একরকম ডিমান্ড, ডক্টরদের জন্য আরেক রকম ডিমান্ড, ব্যাংকারদের জন্য আরেক রকম। সো ইট ডিপেন্ডস অন দ্য মানে আপনি কোন জায়গায় নিজেকে সেট করতে পারবেন, এটা কিন্তু আগে থেকেই নিজেকে কিছুটা নার্চার করতে হবে। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম স্যারকে এত সুন্দর করে বলার জন্য। আমি দুজনের নাম নিতে ভুলে গেছি, তিনজনের অ্যাকচুয়ালি।
আজকে আমার এই প্রোগ্রামে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্টে ছিল ফারজানা চৌধুরী, উনি আছেন আমাদের সাথে, এবং তসিফ সাফাত আলী। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট করার জন্য এবং তাদেরকে এই সেশনে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আমাদের আরেকজন সিনিয়র ফ্যাকাল্টি আছেন মফিজ স্যার, আমার সাথে আসলে আজকে আর সবাই আছেন। আমি একজনের নাম নিচ্ছি, দেখছি আর সাথে নিচ্ছি, সরি আমি সময় নিচ্ছি। তো আমার সকল কলিগকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পুরোটা সময় ধরে স্টুডেন্টদের জন্য থাকার জন্য। তো আমি আর বেশি প্রলং করব না, স্যার যদি অনুমতি দেয় আমি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। স্যার সেলাই। সো এখন হচ্ছে স্টুডেন্টরা ওপেনলি আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান করতে পারেন, আমাদের ফ্যাকাল্টিরা সেটা অ্যানসার করবে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আপনি মাইক অন করে বলে ফেলেন। এবং কার কাছ থেকে আপনি শুনতে চান সেটাও একটু বলেন। হ্যাঁ সেটা আপনারা, কার কাছ আপনি থেকে আপনি শুনতে চান? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পিক সামওয়ান, যে আমি অমুক ফ্যাকাল্টির কাছ থেকে শুনতে যাচ্ছি। কেউ আছে? কারো কোয়েশ্চেন নাই? আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে স্টার্ট করেন বাবা। ম্যাম আমি 6th সেমিস্টার, মাহবুবা জাহান তুবা। ও তুবা, ইয়েস বল। ম্যাম আমি মানে হাফ সেশনে জয়েন করছি, জানি না মিস করে ফেলছি কিনা। তো আমি এইচআরএম মেজর নিলে আমার অপরচুনিটিস গুলো কি কি থাকতে পারে এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমি কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি সেরিনা ম্যাডামের কাছে। সেরিনা ম্যাডাম আপনি যদি একটু খুব অল্প ইয়েতে ওকে আরেকবার একটু বলে দিতে পারেন ম্যাডাম। আচ্ছা, এইচআর এর মেজরের অপরচুনিটি তো অনেক। তো প্রথমেই আমি তোমাকে একটু কোশ্চেন করতে চাই যে তুমি কেন এইচআর পছন্দ করতে চাচ্ছ? এই ছোট্ট একটা কোশ্চেন, তুমি যদি একটু ছোট্ট করে অ্যান্সার দাও তাহলে আমার জন্য আরেকটু বেটার হবে, যে আমি তোমাকে কোন দিক দিয়ে তোমাকে বোঝাবো। শোভা? জি ম্যাম, আমি আপনাকে এটা পরে বলি। আচ্ছা, ও আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছে না কেন এইচআর। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে তোবা আমাকে কোশ্চেন করেছে, হয়তো অনেকের মনেই থাকতে পারে এইচআর মেজর করলে কি কি সুবিধা হতে পারে। এই শুরুতেই আমাদের সবার আদরের, আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং সুন্দরী আমাদের শিরিন বলেছিল যে সব অর্গানাইজেশনেই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকে। ঠিক তেমনি সব অর্গানাইজেশনেই, সব ধরনের অর্গানাইজেশনেই এইচআর ডিপার্টমেন্ট থাকে। এইচআর যদি নাও থাকে, খুব ছোট্ট একটা অর্গানাইজেশন, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিপার্টমেন্ট থাকবেই। আবার যদি আমরা নিজে বিজনেস করি তাহলেও কিন্তু আমি আমার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করার একটা ইস্যু থাকে। আচ্ছা আমরা একটু মিউট করে দিই। সমস্ত অর্গানাইজেশনে যেহেতু আমাদের এইচআর এর জবের অপরচুনিটি আছে, এখানে আমি বলবো ব্যাংক বলি, আবার প্রাইভেট অর্গানাইজেশন বলি, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বলি, বাইরে পড়াশোনার ক্ষেত্রে সব জায়গাতেই আমাদের সুযোগ আছে। পাশাপাশি আমাদের নিজেদের অর্গানাইজেশনে নিজেদের এমপ্লয়ীদের ম্যানেজ করারও একটা বড় সুযোগ তৈরি করে হচ্ছে এই এইচআরএম। এবং বেশিরভাগ অর্গানাইজেশনে আমরা যদি খেয়াল করে দেখি, এইচআর ডিপার্টমেন্টকে কেউ সহজেই মানে নাড়াচাড়া দেয় না, কেননা আমাদের সমস্ত ফাইল কিপ আপ করা হয় এইচআর ডিপার্টমেন্টে। এবার আমি জাস্ট জব সেক্টরের কথা বলছি। এবার যে যে ডিপার্টমেন্টে কাজ করে, যেমন কেউ মার্কেটিং এ কাজ করছে, কেউ ফাইন্যান্সে কাজ করছে, কেউ অ্যাকাউন্টিং এ কাজ করছে, যে যে ডিপার্টমেন্টে কাজ করুক না কেন তার ফাইলটা কিন্তু এই সংরক্ষণ করা হয় এইচআর। এবার যদি কেউ ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে তাহলে, বা অ্যাকাউন্টিং বা মার্কেটিং বা অন্যান্য হোক, তার বসের কাছে, সিওর কাছে যখন কোনো প্রমোশনের জন্য ফাইল যাবে, ফাইলটা নিয়ে যাবে এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্ট যখন ওখানে ফাইলটা নিয়ে যাবে, তখন ওই বসের সুপারিশের সাথে সাথে এইচআর হেডের একটা সুপারিশ লাগে। ফলে এইখানটা আমি বলবো যে পাওয়ারের দিক দিয়ে এইচআর ডিপার্টমেন্ট অনেক উপরেই থাকে বলা চলে। কিন্তু সেই পাওয়ারটা অর্জন করতে গেলে আমি ইব্রাহিম স্যারের মতন আগেই বলবো যে তোমাকে কিন্তু কেপেবল হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ওই পর্যায়ে যেতে গেলে নিজেকে তৈরি করার একটা ধৈর্য রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে নলেজ গুলা সেগুলাও আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। একটু ধীর স্থির শান্ত
কাউকে খুব সহজে আক্রমণ করা যাবে না, কাউকে খুব সহজে মানে নেগলেক্ট করা যাবে না, ইগনোর করা যাবে না, আবার কাউকে খুব সহজে প্রশংসাও করা যাবে না। এই যে গুণগুলাও কিছুটা হলেও অর্জন করতে হবে। এই সবকিছু মিলায়ে যদি আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলবো যে এটা সবচেয়ে বেস্ট অপরচুনিটি হবে তার জন্য। আরো অনেক কথা রয়ে গেছে, এত কিছু তো এখন বলার সময় থাকবে না, তো এতটুকু দিয়ে শেষ করলাম। এছাড়াও যদি কারোর কোনো কোশ্চেন থাকে পরে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করো, আমরা পরে বুঝিয়ে দেবো আরো। ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ Thank you. ম্যাম আমার একটা থ্যাংক ইউ কোশ্চেন আছে ম্যাম। আচ্ছা জাস্ট মিনিট, আমি একটু ইয়ে করে দিচ্ছি। তুবা আমার মনে হয় মোটামুটি অ্যান্সারটা পেয়ে গেছে। তো জি, আমি ma'am. ম্যাডামের সাথে জাস্ট 30 সেকেন্ড অ্যাড করতে চাচ্ছি যে ইয়েস, পাওয়ার মানে ম্যাডাম যেটা বলে খুব সুন্দর একটা কথা যে আপনাকে আসলে লিডারশিপ, টিম ওয়ার্ক, আর সবচেয়ে বড় যেটা ইউ হ্যাভ টু বি হাম্বল এবং ক্যাপাসিটিটা বিল্ড আপ করে নিজেকে প্রমাণ করতে হবে। তখন আপনার মানে আপনার আন্ডারে অথরিটি এমনি চলে আসবে। তো এটা আমার মনে হয় সবাই একমত হবে যে বর্তমান যুগে আপনার টিম ওয়ার্ক, ক্যাপাবিলিটির সাথে মানে এটা একটা বড় গুণ, মানে আমাদের সফট স্কিলে যেটা আমরা বলি কমিউনিকেশন এন্ড টিম ওয়ার্কিং। সো এইচআরে কিন্তু এটা অনেক বড় একটা ইস্যু। ম্যাডাম খুব সুন্দর করে বলেছে, আমি সাথে আরেকটু মানে যদিও আমি এইচআর ফ্যাকাল্টি না, তারপরে এটা অ্যাড করলাম। থ্যাংক ইউ তুবা, থ্যাংক ইউ সেন ম্যাডাম। এবার আমি চলে আসি নেক্সট কোয়েশ্চেন। জি বাবা বলেন, কে কোয়েশ্চেন করতে যাচ্ছিল? ম্যাম আমি মনির হোসেন গ্লোব ক্যাম্পাস থেকে। বল। ম্যাম অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমি কোনটা মেজর এবং কোনটা মাইনর নিলে আমার জন্য বেটার হবে আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি একদম আমাদের মাথার কাছে দিয়ে দিচ্ছি, জাভেদ স্যারের কাছে দিয়ে দিচ্ছি। স্যার আসলে আমরা যেটা ম্যাডাম আগেই বললেন যে বিজনেস কিন্তু 4টা পিলারের উপরেই দাঁড়িয়ে আছে, তাই না? একটা বাদ দিয়ে আপনি কিন্তু আরেকটাকে কোনোভাবেই হাইলাইট করা যাবে না। হ্যাঁ, যে মার্কেটিং এ আপনি খুব ভালো কিন্তু ফিনান্সে আপনি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, অ্যাকাউন্টিং এ আপনি হিসাব রাখতে পারছেন না। হ্যাঁ, এমবিএ তে কিন্তু আসলে বিবিএ তেও আমরা পড়াই, এমবিএ তেও কিন্তু আমরা কিন্তু আপনাকে ওভারঅল একটা নলেজ দিচ্ছি। ঠিক আছে, তারপর আপনাকে দেখতে হবে যে আপনি কোন সেক্টরে বিজনেস করবেন, সেটাও ইম্পর্টেন্ট। যদি ফিনান্সিয়াল সেক্টরে বিজনেস করেন তাহলে কিন্তু ফিনান্স আপনার জন্য ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, যদি মার্কেটিং আপনার মেন হয় তাহলে মার্কেটিং ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সেগুলো আপনাকে বুঝতে হবে। রিক্রুটমেন্ট, অনেক সময় রিক্রুটমেন্ট ইজ এ বিজনেস দিস ডেজ। সেখানে আপনি যদি এইচআর মেজর থাকে আপনার সুবিধা হবে হয়তো কিছুটা, বাট 4টাই আপনাকে লাগবে। এইরকম এই ঠিক এভাবে বলা ইজ ডিফিকাল্ট যে কোনটা বিজনেসের জন্য কোনটা ভালো হবে আর কি। হ্যাঁ, এখন আপনি কি বিজনেস করছেন সেটাও আপনাকে জানতে হবে, সেটা জেনে আপনাকে আগাতে হবে মেইনলি আর কি। ঠিক আছে, কিছুটা বোঝা গেল? জি স্যার বুঝে গেছে, বাট স্যার এই কোশ্চেনটা আমার ছিল না, সেটা আরেকজনের ছিল। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে স্যার আমি পুলিশের এসআই তে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কোনটা নেওয়া উচিত? এটা কি সেলিনা ম্যাম উত্তর দিবেন নাকি না? এটা স্যার আমার মনে হয় আমি দিয়ে দিই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেনজিৎ দিক স্যার। স্যার এটা বেনজিৎ আসলে অনেক পুলিশের জবের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই 4টা সেক্টর এভাবে যায় না। সো সেই ক্ষেত্রে আপনি যেটাতে ভালো, মানে যেমন যেটা শিরিন বললো যে আপনি ম্যাথে ভালো হলে ফাইন্যান্সে আসবেন, বেশি ভালো মানে ধৈর্য সহকারে করতে হলে অ্যাকাউন্টিং এ যাবেন, বা আপনার যদি মনে হয় ম্যাথে আপনি একটু উইক, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী নিতে হবে। কারণ পুলিশের জবের সাথে আসলে আমাদের এই 4টার কোনো বেসিক সম্পর্ক নাই। এখানে পুলিশের জবে আমি যদি ভুল না হই, স্যার আমাকে রেকটিফাই করবেন, ওখানে অনার্স হওয়াটা, মাস্টার্স হওয়াটা ইম্পর্টেন্ট প্রমোশনের জন্য, বাট সেক্টর ওয়াইজ পুলিশে নাই। আমি যদি ভুল না হয়, আমার মনে হয় আফরোজা পারভিন ম্যাডাম এটাতে আরেকটু অ্যাড করতে পারবে। আমি আরেকটু অ্যাড করি, পুলিশে আমি জানি না, পুলিশে যদি আপনি ওই সেক্টরে যান, পুলিশেও এইচআর লাগে। পুলিশে মার্কেটিং বা অ্যাকাউন্টিং ফিনান্স লাগে না, মার্কেটিং কিছুটা লাগে, বাট আমি এইচআরটা এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওখানে তো অসংখ্য লোক ম্যানেজের ব্যাপার থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাও একটা ভালো পয়েন্ট। ম্যানেজের ইস্যু যখন থাকে তখন আমি বলবো যে এইচআর মেজর করলে এখানে কিছুটা সুবিধা হবে ওই মুহূর্তে চাকরি পেয়ে যাওয়ার পর, কিন্তু আমি চাকরি পাওয়ার আগের কথা কোনো বলছি না। সুবিধা নাই। হ্যাঁ, এটা আমি আসলে চাকরি পাওয়ার আগেতে কথাটা বলতে ঠিকটা বলছেন। হ্যাঁ, আর পরে আমি ম্যাডামের সাথে একমত যে ওদের কিন্তু ট্রেনিং হয়, মানে পুলিশে অনেক ট্রেনিং ইয়ে থাকে যেখানে অ্যাজ এ ফ্যাকাল্টি মানে ট্রেনার হিসেবে থাকে, তখন কিন্তু এটা কাজ লাগে। চাকরি পাওয়ার আগে আপনি যত হাই সিজিপিএ পাবেন সেটা আপনাকে কাজে লাগবে। এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে আপনার আগে করতে হবে যাতে সিজিপিএ ডাজ ম্যাটার।
থ্যাংক ইউ স্যার থ্যাংক এখানে ইউ স্যার এখানে একটু আমিও থ্যাংক ইউ বলবো জাভেদ স্যার স্যার, শুধু থ্যাংক ইউ সেনা ম্যাডাম। হ্যালো জি স্যার বলেন। শুধু মানে জি স্যার বলেন স্যার, ইভেন্ট স্যার। সিজিপি এর সাথে সাথে আমি লাস্টে যেটা বলেছিলাম যে আমার এই আমি ট্র্যাকের ভাবছি। বাইরে আমার টেকনোলজি, কারণ পুলিশ কিন্তু এখন প্রচুর টেকনোলজি ইউজ হ্যাঁ, করতেছে হ্যাঁ। এবং বাট প্রচুর এটা অ্যাডভান্স মানে হচ্ছে। হ্যাঁ, মানে ওরা কিন্তু আইটি সেক্টরটাকে খুবই, যেমন সাইবার মানে ক্রাইমের জন্য আলাদা সেকশনই আছে ওদের, ওখানে কিন্তু আইটি রিলেটেড নিচ্ছে। এটা কিন্তু ইব্রাহিম স্যারের সাথে আমরা একমত। May I please take 1 minute? ইয়া শিওর। Okay. স্যার আপনাকে জাভেদ স্যার আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। যদিও আমি স্পিকার না, বাট পুলিশের কথা শুনে আমার হ্যাঁ, আমি কিন্তু আপনাকে দেখেছি ম্যাম। take 30 সেকেন্ড। হ্যাঁ, সো স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা, আসলে পুলিশে এন্ট্রি করার জন্য ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম মার্কেটিং, ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং। বাট সেরিনা ম্যাডামের একটা কথা আমার খুব মনে লাগলো, বাট আমিও প্র্যাকটিক্যালি যেটা দেখছি, এখানে মানে ইউ হ্যাভ টু ডিল উইথ লট অফ পিপল। এই জন্য এইচআর এর যদি আপনার একটু পড়া থাকে, আমার মনে হয় ইট ক্যান হেল্প, বিকজ আপনি হয়তো পুলিশের ফাইন্যান্স বলেন বা মার্কেটিং ওভাবে তো আসলে লাগে না, এটা তো একটা ওয়েল স্ট্যাবলিশড অর্গানাইজেশন, বিগ অর্গানাইজেশন, যেখানে অনেক বেশি এমপ্লয়ি, মনে হয় বাংলাদেশের সর্ববৃহৎই বলা যায়, যে এত বেশি রুট লেভেল থেকে টপ লেভেল যদি আপনি দেখেন। তো সেক্ষেত্রে যদি আপনি মেজর মাইনর চুজ করতে চান, হয়তো আপনার এইচআরটা কাজে লাগতে পারে। অলদো আই এম আ লার্নার অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, কিন্তু আমি এইচআর এর গুণগান এখানে করছি না এটা, এবং এই জন্য কিন্তু ম্যাডাম আপনাকে আমরা খুঁজছিলাম, প্রথমে আপনাকে খুঁজে বিকজ বেড়াচ্ছিলাম অনেক আপনাকে স্যার। লোকের সাথে এখানে ডিল করতে হয়, রাত 2টা 3টা, ইভেন সারা রাত। আমি ছোট করে বলি, আজকে এই যে বরিশাল ডিস্ট্রিক্টে যেহেতু আমার হাজবেন্ড জব করছে পুলিশে, আজকে ওখানে অনারেবল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গিয়েছিলেন। তো কালকে যখন রাত 3টা, তখন আমার হাজবেন্ড ইন দ্য ফিল্ড, মানে হি হ্যাড টু ওয়ার্ক। সো এটার জন্য এই যে লট অফ পিপল আপনাকে ডিল করতে হচ্ছে, এনি সিচুয়েশন ইউ মে নিড টু ফেস, এটার জন্য এইচআর এর নলেজটা কিছুটা হেল্প করতে পারে। এন্ড ওভারঅল আপনার পেশেন্স থাকা লাগবে, ধৈর্য ছাড়া পুলিশে চাকরি করা যাবে না। এইটা খুব সুন্দর একটা কথা, ধৈর্য এবং স্যাক্রিফাইসিং, ধৈর্য ছাড়া পুলিশে চাকরি করা যাবে এটা, মানে এটা এক কথা আমি বলতে পারি। এবং এখানে বলেও রাখি যে ফ্যামিলিকেও কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়, রাত নেই দিন নেই আপনাকে কিন্তু চোর ডাকাত এটা তো অবশ্যই করতে হবে ম্যাম। এটা কিন্তু আসলে মানে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে। সেদিন এক স্টুডেন্টের সাথে দেখা হলো 1500 আর এর ব্যাচ, অনেস্ট ও পুলিশ এখন অফিসার হতে চাইলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে। উইদাউট এক্সপেকটেশন আপনি কাজ করে যাবেন, হোপফুলি উইল গেট রেজাল্ট। সো থ্যাংক ইউ। আমি পুলিশের কথা শুনে একটু হাতটা তুললাম। না আমরা কিন্তু ইনফ্যাক্ট প্রথমে খুঁজছিলাম আপনাকে, মানে আমরা স্যার আর আপনার সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স, কারণ দুইজনের সাথে পুলিশ ব্যাকগ্রাউন্ডের আছে। তো সেদিন এক স্টুডেন্ট আমাদেরকে বলছিল যে এসআই দিন নাই রাত নাই, দুজনেই এসআই, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই। হাজবেন্ড হচ্ছে আমার এক্স স্টুডেন্ট। পুলিশে চাকরি করতে গেলে আরেকটা বিষয় ইব্রাহিম স্যার বললেন, যে টেক সেভি হওয়া লাগে এখন আসলে, বিকজ আপনাকে ওই যে আপনি যদি ক্রাইম কন্ট্রোল করতে চান, মানে ইউ হ্যাভ নো অল্টারনেটিভ অফ বিকামিং আ টেক সেভি। আমি আসলে জানি না, আমি ম্যাডামকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এখন কি এই সাইটে আলাদা করে নেওয়া হয়, মানে যেটা আমরা বর্তমানে জানি না, এই সাইডে রিক্রুটমেন্ট আলাদা হয়, আর বিসিএস দিয়ে তো এএসপি হওয়া যায় না, ওটা আছে। বাট ম্যাডাম যেন সাইবার ক্রাইমের জন্য আলাদা নেয়, ওখানে কি কোনো ভাগ করে? না, সাইবার ক্রাইমের জন্য আলাদা ওইভাবে নেওয়া হয় না, যতদূর আমি জানি আলাদা নেওয়া হয় না। তবে যারা ধরেন আরেকটু বলে দিই এক্ষেত্রে, যদি আপনি যেহেতু পুলিশিংটা হচ্ছে ল এন্ড অর্ডার মেইনটেইন করে, আপনি যদি ল রিলেটেড কোনো ডিগ্রিও সাথে সাথে আপনার থাকে, ইট উইল হেল্প ইউ আ লট। যেমন পুলিশে জয়েন করার পরে কিন্তু আপনাকে ল রিলেটেড ডিগ্রি দিবে পুলিশ একাডেমি সারদা থেকে, সেটা আপনি এএসপি হন অথবা সাব ইন্সপেক্টর যেটাই হন না কেন। সো আপনি যদি এটার পাশাপাশি বিবিএ করার পর একটা লর একটা ডিগ্রি নিতেই পারেন ল কলেজ থেকে, সেটা আপনাকে হেল্প করতে পারে। সুন্দর একটা কথা, থ্যাংক ইউ সো মাচ। পুলিশ হতে হলে অবশ্যই আমাদের রাজশাহীতে আসতেই হবে। আচ্ছা, আমি থ্যাংক ইউ মনি। এবং আর যদি কেউ কোশ্চেন করতে চায়, আমি আর থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমি গ্লোব ক্যাম্পাস থেকে শুভ ভৌমিক জয় বলতেছি ম্যাম। জি বাবা বলেন। আচ্ছা ম্যাম, আমি মেজরটা হলো ফিনান্স নিব, তো মাইনরটা আমি মার্কেটিং নিলে ভালো হবে না এসআরএম নিলে ভালো হবে, এই দুইটা নিয়ে ম্যাম খুবই কনফিউশনে আছি। আচ্ছা, এখানে কিন্তু আপনার ডিপেন্ড করবে। আচ্ছা, এটা আমি মনে হয় আমাদের সবচেয়ে সিনিয়র ফ্যাকাল্টির কাছে ছেড়ে দিই, যে আফরোজা ম্যাডাম যদি বলতে চায়। থ্যাংক ইউ বেনজির once again. নরমালি যেটা হয় আসলে ফাইন্যান্সে আমরা যে অ্যাকাউন্টিং যেটা করে উই প্রিপেয়ার দ্য ডেটা, আর ফাইন্যান্সে
যেটা হয় যে উই টেক ডিসিশনস বেসড অন দ্য ডেটা, হ্যাঁ, যদি আসলে কোলাবোরেটিভ, অল দ্য ডিপার্টমেন্টস আর ভেরি মাচ কোলাবোরেটিভ অ্যান্ড কানেক্টেড। সো এখানে ফাইন্যান্সের সাথে অ্যাকাউন্টিংটাই বেশি যায় ট্রেন্ড অনুযায়ী যেটা আমরা বলি, বাট আপনি যে অন্য মেজর নিতে পারবেন না তাও না। তো আপনার পড়াশোনায় হয়তো হেল্প হবে, ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং পাশাপাশি থাকলে আপনার ভালো রেজাল্ট করাটা হয়তো সহজ হবে, এটা আমার মনে হয়। বাট এনি আদার সাবজেক্ট ইউ ক্যান টেক। মানে ম্যাডামের সাথে আমি একটু অ্যাড করি যে কোনো কিছু ফেলনা না, যে কোনো কিছু আপনার কাজে লাগে। আমার মনে হয় কোনো জায়গায়, যেমন আমি কিন্তু ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে, আফরোজা ম্যাডামও জানেন আমি ব্যাংকিং থেকে আছি, তো আমাকে কিন্তু সার্ভিস মার্কেটিং পড়তে হয়েছে, কনজিউমার সাইকোলজি পড়তে হয়েছে, বিকজ ব্যাংকে মানে জাস্ট ফাইন্যান্স শিখলে আপনার হবে না, কাস্টমার সাইকোলজি জানতে হবে। সো কিছুই ফেলনা না। তো ম্যাডাম যেটা বলছে খুব সুন্দর, যে আসলে কম্বোটা হয় ফাইন্যান্স অ্যাকাউন্টিং, বাট ইফ ইউ ওয়ান্ট ফাইন্যান্স মার্কেটিং, ফাইন্যান্স এইচআরএম ও হয়, বা অ্যাকাউন্টিং মার্কেটিং, এগুলো হয়। আসলে ডিপেন্ডস অন ইউ, যে আপনি কোন কোন জায়গায় নিজেকে। ইভেন্টসটা খুব সুন্দর একটা কথা বলছে। ফার্স্টে গুগল এত বড় একটা জায়গা আছে, এক্সপ্লোর করেন, জব ডেসক্রিপশন গুলো দেখেন, আপনাদের যে এইচআরএম ম্যাডাম এত সুন্দর করে পড়ায়, জব ডেসক্রিপশন যেটাকে বলে জেডি, আপনি অনেক ধারণা পাবেন আপনার আউটার ওয়ার্ল্ড সম্পর্কে। So thank you, madam. Thank you, Shubho. Question করার জন্য শুভ ভৌমিকের প্রশ্নে জাস্ট কয়েক সেকেন্ড একটু অ্যাড করতে চাই। Sure, sir. সেটা হলো যে আমি আফরোজা ম্যাডামের কথার সূত্র ধরেই বলবো, ফাইন্যান্স যদি কেউ মেজর করতে চায়, যেহেতু ফাইন্যান্স খুব ডিটেলস অ্যাকাউন্টিং এর ডেটা নিয়ে কাজ করে, প্রচন্ড পরিমাণে অ্যানালিসিস। যেমন আমি খুব সিম্পলি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে চাই। অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা কর্পোরেট ফাইন্যান্সের কোনো একটা স্টেটমেন্ট নিয়ে কথা বলতে যে স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করি যে ব্যালেন্স শিটে মার্কেটেবল সিকিউরিটিটা কেন আছে, এটা অর্গানাইজেশনের কি রিপ্রেজেন্ট করে, বিষয়টা কি, দেখা যায় যে সবার মুখ বন্ধ, কিছু বলতে পারে না। তার মানে কি, বিষয়টা হলো যে অ্যাকাউন্টিং এর কনসেপ্টে ঘাটতি থাকলে ফাইন্যান্স পড়াটা টাফ হয়ে যায়। কারণ আমি প্ল্যানিং এ মার্কেটেবল সিকিউরিটিটা বাড়াবো কি বাড়াবো না, বাড়ানো উচিত কি উচিত না, কারণ আমার এখন রিয়েল অ্যাসেট বা আদার পারপাসে লাগবে, এই যে ব্যাখ্যাটা জানতে পারবে যদি অ্যাকাউন্টিং এর ভেরিয়েবলস গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি ফাইন্যান্স মেজর করতে চায় তাহলে তার জন্য আমি মনে করি যে ভালো একটা অপশন হলো অ্যাকাউন্টিংটা একটু ডিটেলস পড়া। তাহলে মাইনরে যদি অ্যাকাউন্টিং এর বেসিক টাইপের মানে আমার মেজরের মধ্যে যেগুলো কিনা অ্যাকাউন্টিং এর মানে বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করে বেশি, সে ধরনের 3টা কোর্স যদি সে মাইনর নেয় পাশাপাশি, বা মাইনর গুলো যদি আগে করে ফেলে, তাহলে তার জন্য ফাইন্যান্সটা বোঝা অনেক সহজ হয়ে যায় এবং ফাইন্যান্সিয়াল যে আউটকাম গুলো আসে সেই অনুসারে ডিসিশন মেকিংটা অনেক সহজ হয়ে যায়। আমি মনে করি যে এটা একটা ভালো অপশন আর কি, যদি কেউ ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর কম্বোটা নেয় আর কি। আর টেকনোলজির কথা যেটা বলা হলো, এখন প্রায় সবকিছুই মানে কম্পিউটারে অ্যানালিসিস করে কাজ করতে হয়, যদিও আমরা ফান্ডামেন্টাল বা রুট লেভেলে ম্যানুয়ালি কাজ করা, ক্যালকুলেটরে কাজ করাটা শেখায়, বাট সফটওয়্যারের সঙ্গে ইউজ টু হওয়া, ফ্যামিলিয়ার হওয়াটা খুব জরুরি। এ কারণে আমার মনে হয় এমআইএস এর কনসেপ্টটা থাকা দরকার, সেটা বিভিন্ন শর্ট কোর্স, ট্রেনিং, ডিপ্লোমা এগুলোর মধ্য দিয়েও আনা যেতে পারে। এটা আমার জাস্ট একটা ওপিনিয়ন বললাম। থ্যাংক ইউ ম্যাম। আই হ্যাভ আ থ্যাংক ইউ শরীফ স্যার। এবং শরীফ স্যারের সাথে আমি জাস্ট 10 সেকেন্ড অ্যাড করে দিই, যেটা প্রথমেই শিরিন বলে গেছে যে সিএফএ, সিমা, এসএসসি, এখন যে কোর্সগুলো সেখানে ওয়েবার পাওয়ার জন্য কিন্তু এই কম্বোটা সবচেয়ে পারফেক্ট। ফাইন্যান্স অ্যাকাউন্টিং, সেটা আপনি মেজর মাইনর যাই করেন, এই কম্বোটাতে কিন্তু আপনি যখন কোনো প্রফেশনাল ডিগ্রি নিতে যাবেন, যারা এই সাইডে যাবে, যেমন তার মানে কি মার্কেটিং এইচআরএম আছে, ওখানেও আছে, বাট যারা ফাইন্যান্স মেজর তারা যদি অ্যাকাউন্টিং কম্বোতে যায় তখন অনেক ধরনের প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে তারা হেল্প পাবে, বা ব্যাংক জবে তাদের ওয়েবার থাকে যখন তারা ব্যাংকিং ডিপ্লোমা গুলো করে। এটা একটা জিনিস আমি মনে হলো যে হঠাৎ অ্যাড করি। গুড ইভিনিং ম্যাম, আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি। আমি এক সেকেন্ড ম্যাম একটু স্যারের নিয়ে দেন আপনার কাছে চলে আসছি। জি স্যার। আসলে হচ্ছে কি, আপনি যে ফিনান্স নেবেন, মানে আমাদের দেশে এটা অনিশ্চিত যে আপনি যে ফিনান্স সেক্টরে চাকরি পাবেন সেটা কিন্তু না। আপনি দেখবেন হয়তো এইচআর এ চাকরি আছে, আপনি দেখবেন হয়তো মার্কেটিং এ চাকরি আছে, ঠিক ওইভাবে মাইনরটা নিলে কিন্তু সেটাও একটা সুবিধা যে আপনি আপনার ফিল্ডটাকে বড় করে ফেলছেন। ওই যে স্যারেরা বলেছে অনেকজন যে ডাবল মেজর, তাই না? এটাও কিন্তু ঠিক যে একেবারে অ্যাকাউন্টিং নিলে ভালো, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি চিন্তা করেন আপনি যদি মার্কেটিং এর ন্যাক থাকে মাইনর নিয়ে রাখেন, ওদিকে আপনি চাকরির লাইনটা খুলে গেল, এইচআর এর ন্যাক থাকলে নিয়ে রাখেন কিছুটা। হ্যাঁ, আপনাকে এটা চিন্তা করতে হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল আমার। গুড ইভিনিং, আমি গ্লোব ক্যাম্পাস থেকে আনিশা বলছি ফ্রম 6th সেমিস্টার।
as I'm seeing myself as a businesswoman in the future, so আমি চাচ্ছিলাম যে major HR আমি major নিব. So what would be appropriate for me to take as a মানে minor নিলে কোনটা ভালো হবে HR এর সাথে? আচ্ছা, এটা অ্যানসারটা কি সারি করুক নাকি যাবে স্যার নাকি? আচ্ছা, এখন আপনি কেন এইচআর নিতে চাচ্ছেন? মাই ফার্স্ট কোশ্চেন উইল বি টু ইউ ইজ দিস, why do you want to take HR as your major? Thank you for the question, sir. Sir, actually আমার HR নেওয়ার মেইন যে কারণটা হচ্ছে স্যার, I have always that I always had this aim যে আমি always মানে human resource বা human কে ম্যানেজ করার যে বিষয়টা, I have always had this desperation of working among people, মানে হিউম্যান মাইন্ড বা মানুষকে ম্যানেজ করা, বিভিন্ন মানুষের বিভিন্ন ক্রাইটেরিয়াকে ম্যানেজ করার বিষয়টা নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল. সো দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ প্রেফার টেকিং HR অ্যাজ আ মেজর. না, কিন্তু আপনার বিজনেসের সাথে আচ্ছা, আমার মনে হয় স্যার I guess sir has lost his connection. আচ্ছা, সেই ক্ষেত্রে আমি মনে হয় স্যার ব্যাক করতে করতে আমি ইব্রাহিম স্যারকে অনুরোধ করবো যদি আপনি কিছু বলতে চান স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। কোশ্চেনটা যে করেছিল এইচআর আমি মেজরের সাথে মাইনর কোনটা ভালো হয়, এটা ছিল আনিশার কোশ্চেন, ইফ আই এম নট রং, রাইট? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ। এইচআর মেজরের সাথে আমি জাস্ট সবার উদ্দেশ্যে, এটা স্যার চলে আসছেন, আমি স্যারের কাছে ওভার টু ইউ স্যার। ওকে স্যার। না, ঠিক আছে, অসুবিধা নেই স্যার, যে একজন মানে থ্যাংক ইউ। যে আপনি যদি ছোট বিজনেস হয় জাস্ট 4-5 জন, আচ্ছা জি ঠিক আছে, তাহলে আপনার এইচআর মানে ইউ উইল বি রিডান্ডেন্ট, এটা তাই না, আপনি এইচআর ইয়ে করুন। বাট ইফ ইটস আ বিগ বিজনেস ওয়্যার ইউ হ্যাভ টু ডিল উইথ আ লট অফ এমপ্লয়িজ, তাহলে আপনার, শোনা যাচ্ছে আমাকে? জি ইয়েস স্যার। তাহলে এইচআর হয়তো আপনার জন্য একটু কাজে লাগতো, ঠিক আছে? তো ওইভাবে আপনাকে ডিসাইড করতে হবে। এবং আপনার বিজনেস ইজ রিলেটেড টু ফিনান্স, তাহলে ফিনান্স মেজর আপনার সুবিধা। ডু ইউ হ্যাভ টু ডু আ লট অফ মার্কেটিং, তাহলে মার্কেটিং করতে হবে আপনাকে। ইট উইল ডিপেন্ড অন দ্য বিজনেস টোটালি। আমরা এখান থেকে বলে দিতে পারবো না দিস উইল বি গুড ফর ইউ। হ্যাঁ, ইট উইল টোটালি ডিপেন্ড অন ইউর বিজনেস। সেইভাবে আপনাকে কিন্তু ডিসিশনটা নিতে হবে। স্যার যদি আমি আমার সাথে অ্যাড করেন কিছু। স্যার আমি একটু যদি স্যার আমার জি, প্লিজ কোয়েরিটা বলেন। একটু অ্যাড করতাম, সেটা হচ্ছে আমি চাই I want to drag my business to a larger form. So স্যার সেই ক্ষেত্রে আমি HR যদি মেজর নেই, সেই ক্ষেত্রে মাইনরটা নিলে মানে কোনটা নিলে বেটার হবে? এখন ওইটাই কথা, যে does your business have anything to do with finance other than just getting some loans and anything? Financial sector এর কোনো বিজনেস, এটা কি ফিনান্সিয়াল সেক্টরের কোনো বিজনেস? I have to ask you that question, তাই না? এটা তো আপনাকে সেটা বুঝতে হবে। বা এমনি যদি আপনি প্রোডাকশন করে নিয়ে করেন, তাহলে হয়তো মার্কেটিং আপনার কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আই এম ক্লিয়ার স্যার এনাফ, থ্যাংক ইউ। স্যার আমি একটু কি স্যার এখানে এখানে ইব্রাহিম স্যার মনে হয় বলতে পারবে ভালো। আচ্ছা বলেন, আমি তারপরে বলতেছি। আমি জাস্ট এক সেকেন্ড বলতে চাই, সাধারণত বিজনেস করতে গেলে আমি দেখি বেশিরভাগই এক্সপোর্ট ইম্পোর্ট বা মানে বাইরে কোনো কান্ট্রি থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল টেল করা, ফ্যাশন হাউস করা, এই জাতীয় বিজনেস এন্টারপ্রেনিয়াররা এগুলোতে বেশি যাচ্ছে, আমি এটা দেখি। বিভিন্ন ভাবে তারা হয়তো কেউ শোরুম করে, কেউ অনলাইনের মাধ্যমে, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট, কেউ অর্গানিক প্রোডাক্ট লাইক। সো বিজনেস মানেই আমি দেখি স্টুডেন্টের কনসেপ্ট মেইনলি হতো প্রোডাক্ট সেল করা। এই ধরনের যে কোনো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস বা আইটি রিলেটেড হতে পারে, বিভিন্ন ধরনের। তো প্রোডাক্ট সেল করতে গেলে প্রোডাক্ট সেলের ওয়েটা, কারণ প্রথমে কিন্তু বিজনেসটা নিজেই শুরু করে, সেলসম্যান বা মার্কেটিং পার্সন পরে রাখে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এর সঙ্গে মার্কেটিংটা খুব ভালো যায়, এটা আমার ধারণা আর কি, যদি বিজনেস করতে চায় আর কি সেক্ষেত্রে।
যদিও আমি মার্কেটিং এর টিচার না, বাট আমি আমার মানে প্রেক্ষাপট থেকে বললাম আচ্ছা যে আগে জানতে হবে যে আমার প্রোডাক্ট আমি কিভাবে সেল করে আস্তে আস্তে আমি সাকসেসের দিকে যেতে পারবো। এখন ইভেন্ট স্যার বলতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক কিছু বলে ফেলছেন। তো আমি স্যার মার্কেটিং এর টিচার বলে এটা বলতে পারছি না স্যার। জি স্যার, আমি সেজন্যই ফ্লোরটা নিচ্ছি স্যার। এখন সেজন্য আমরা এই জন্য স্যার আপনার হয়ে বলে দিচ্ছি বা সেরিনা ম্যাডামের হয়ে বলে দিচ্ছি স্যার। স্যার না, এখন আমি এখানে একটু ইন্টারফেয়ার করতেছি। সেখানে হলো স্যার যেটা সবার উদ্দেশ্যে স্যার আমি একটু আগে বলেছিলাম এবং আবারও যেটা বলছি, এখানে সবাই একটু মনে হয় আবার কি বলবো, একটু কোনো কারণে ইনফ্লুয়েন্স বা আগে সেই তাদের যে ট্রেডিশনাল চিন্তাধারা, আমরা আসলে আজকে সেশনটা করেছি কেন, একটু যেন সবাই যেভাবে এতদিন চিন্তা ভাবনা করে এসেছিল সেখান থেকে যেন একটু বের হয়ে আসি। আমাদের অবজেক্টিভটা কিন্তু সেটাই ছিল। এবং আমি একটু কোশ্চেনের প্যাটার্ন শুনে যেটা বুঝতেছি, এখনো কিন্তু আমরা সে আগের ব্যাক টু দ্য পেভিলিয়নে চলে যাচ্ছি। আমি সবার উদ্দেশ্যে একটু বলবো, সেটা হলো আমাদের মূল যেটা আগে অবজেক্টিভ, সেটা একটু আগে সবাই একটু সেট করবেন। সেটা হলো আপনি বিজনেস করেন, আপনি জব করেন, যেটাই করেন, বা আপনি সরকারি চাকরিতে যান, যেখানে যান, আগে ফার্স্টে আগে নিজেকে আপনাকে আগে যোগ্য করতে হবে, তৈরি করতে হবে। এবং এই জিনিসটা একটু মাথায় রাখেন। এখন আমি বলবো, আমি এখন মানে অন্যদেরকে আবার কি বলবো বলবো না, সবাইকে আসলে আমি আমার দিকে নিয়ে আসতেছি। জাস্ট এইভাবে একটু চিন্তা করেন, শরীফ স্যার যেটা বললো, আপনি নিজে বিজনেস করবেন, খুব ভালো কথা, এক্সিলেন্ট একটা ডিসিশন। আপনি জানেন না মার্কেটিং এর কিছু, কিভাবে করবেন। এবং এখানে এখন আমি একটু অফ দ্য ট্র্যাকে গিয়ে বলি, সবাই আশা করি মানে যদি কোনো ভুল হয় একটু বলবেন। একটু খেয়াল করে দেখেন, যারা আজকে ব্যাংকিং সেক্টরে আছে, ফাইন্যান্স সেক্টরে আছে, আপনি প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে জিজ্ঞেস করেন, দে অলসো শুড গো ফর দ্য সেল। কেউ যদি মনে করেন যে আমি বিজনেসে আছি, আমি সেল থেকে দূরে থেকে আমি সবার একটা একেবারে পিওর মানে সাইকোলজিক্যাল ইস্যুতে চলে যাই। সবাই আসলে যেই জবটাই করতেছেন, সবাই চান আপনারা কি, স্যার আমি একটা অফিসিয়াল একটা ডেস্ক জব চাই, আমি ফিল্ডে স্যার যেতে চাই না। একেবারে ভুলে যান, আপনি যখন বিজনেসে আসছেন, আপনাকে আজ না হোক কাল আপনাকে ফিল্ডের সাথে কমিউনিকেশন থাকতেই হবে, যেতেই হবে। যে একটা ব্যাংকের ম্যানেজার হোক, তাকেও কিন্তু দেখেন তার সেল কিভাবে, তাকে কিন্তু ওপর থেকে কিন্তু অর্ডার দিয়ে দিবে, এত পরিমাণ ডিপোজিট, এত পরিমাণ কালেকশন আপনাকে আনতে হবে, এত পরিমাণ ক্লায়েন্টস আপনাকে আনতে হবে। শুধু যে মার্কেটিং সেল করবে তা না, সবাইকে আজকে মার্কেটিং করতে হচ্ছে। সুতরাং আপনি যদি নিজের বিজনেস করেন অথবা অন্য কারোর জন্য করেন, আগে আপনি এইটা ঠিক করেন যে আপনি আগে কতটুকু নিজেকে ক্যাপাবল করছেন। এতটুকু চেষ্টা করেন যে ফিল্ডে যান যেন খুব ভালোভাবে জিনিসগুলো যেন অ্যাবজর্ব করতে পারেন, জিনিসগুলো জানেন। যেমন আমি এতটুকু বলি, হ্যাঁ আমি ফিনান্সের না, কিন্তু আমি জাস্ট এই যে ইস্যুটা তুললাম কেন, ফিনান্সের অনেক মানে গভীরের অনেক কিছু আমি কিন্তু জানি এবং আমি এটার সাথে ইনভলভ। তো আমি মানে যদি না হতো বা আমার যদি সেই নলেজটা যদি না থাকতো, আমি তো কখনো ওখানে যেতে পারতাম না। আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, আপনারা শুরুতে একটু খেয়াল করে দেখছেন আমি টেকনোলজি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, ওইটা তো আমার এরিয়া না। বাট আমি কেন বলতেছি, কারণ প্রত্যেকটা জায়গাতে আপনাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। যদি করতে না পারেন, আপনি কখনো সেটা করতে পারবেন না। এবং লাস্ট একটা কথা বলি, আপনারা আগেই প্রথমে আমি বলেছিলাম, সবাই স্বপ্নটা একটু বড় দেখবেন, ড্রিমটা একটু বড় দেখবেন। ড্রিম যদি ছোট থাকে যে স্যার কোনো মতে একটা অফিসের একটা চেয়ার টেবিল নিয়ে বসে থেকে একটা অফিসে জব করবো, দ্যাটস অল, আমি তো সেটা তাহলে আপনাকে কখনো গাইড করতে যাব না। আমি বলবো এটা দিয়ে আপনি নর্দার্নে আসছেন, এইটাও বেশি, এটা আপনি পাস কোর্স থেকে পড়লে ওই চাকরি আপনাকে দেওয়া যাবে, করা যাবে। বাট আপনি যদি একটা কোম্পানির সিইও, যেমন আপনাদের একজন ফর্মার অ্যালামনি, সে ডালিয়ার কথা এসে বলছে, সাবিহা দিল আফরোজ, সে এসে যেটা লাস্ট ওয়েবিনারে সে বলছে, স্যার আজকে আমি বাংলাদেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর ম্যানেজার বা হেড অফ এইচআর হিসেবে আছি, আমার স্বপ্ন কি, কারণ তারা কিন্তু আমাদের স্টুডেন্ট, সবসময় আমি তাদেরকে এই জিনিসটাই বলতাম, তাদের কোনো স্বপ্ন যে আমি স্যার একটা গ্লোবাল কোনো মানে দেশের বাইরে কোনো একটা অর্গানাইজেশনে নিজেকে সিইও হিসেবে আমি দেখতে চাই। তো আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনি সেটা হবেন কেমনে, চিন্তা করবেন কেমনে? তো আমি সবসময় তাই সেটা বলি, আপনার স্বপ্নটা আগে কি হবেন সেটা ঠিক রাখেন। আচ্ছা যান, আমি আপনাদের আরেকটা এক্সাম্পল হঠাৎ মনে পড়ছে, আপনাদের আরেকজন অ্যালামনাই, শরীফ স্যার চিনবেন, ফাতেমা। সে কিন্তু কোনো জবে নেই, কোনো বিজনেসে নেই, বাট মোহাম্মদপুরে তার মানে কুকিং, সে নিজে ঘর থেকে বসে রান্নার মানে সেটআপ চালাচ্ছে। হ্যাঁ, এবং হুলস্থুল অবস্থা তার হুলস্থুল অবস্থা বিজনেসের। হ্যাঁ, তো আপনি যদি সেইভাবে, এবং কিভাবে করতে হয়, এবং আরো একটা ইমিডিয়েট একটা কথা বলি, আমাদের আরো একজন স্টুডেন্ট মেঘলা ভৌমিক, তারও যে সেটআপ,
তাদের জিনিসগুলো পলিসিগুলো তো আমি দেখি কি সে কিন্তু করছে HRM এ কিন্তু মাইনর মার্কেটিং, এবং সে বিজনেস যখন করতে গেছে সে আমার মার্কেটিংটাকে ওখানে অ্যাপ্লাই করতেছে, এবং যে কারণে সে খুব সুন্দরভাবে স্ট্যাটাস দিচ্ছে যে শুরু করেছিলাম খুব অল্প পরিমাণ একটা পুঁজি নিয়ে, আজকে আমার ক্যাপিটাল সেটা 10 গুণ বেড়ে গেছে। তো এই যে জিনিসটা আপনি করতেছেন, আপনার ভিতর সেই নলেজ যদি সেই ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে তো কখনো এই জিনিসটা আপনি করতে পারবেন না। একটা কোম্পানি বলেন বা একটা আপনি নিজেই বলেন, আপনি নিশ্চয়ই ওইটা চাবেন না 10 লাখ টাকা দিয়ে শুরু করলাম, 6 মাস পরে 1 লাখ টাকা হয়ে গেছে। বরং আপনি ওইটাই চাইবেন আমি শুরু করছি 1 লাখ টাকা দিয়ে, 6 মাস পরে ওইটা 10 লাখ টাকা হয়ে গেছে। আমরা সবাই, আমার বলছি সবাই সাকসেস চাই, সবাই রেজাল্টটা চাই। সেটার জন্য আপনাকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে, যেই ট্র্যাকে আপনি থাকেন না কেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর কথা। আসলে এটাই সবচেয়ে বড় কথা যে আপনার ইচ্ছা থাকতে হবে। আমি নিজেও অনেককে চিনি যাদের আসলে মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে বা কোনো জব হোল্ডার না, বাট দে আর মাচ মোর সাকসেসফুল দেন উই আর অনেক ক্ষেত্রেই। সো প্যাশন থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, এবং যেটাই করেন, আপনি যদি ছবিও আঁকেন, গানও গান, ডু ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট অন ইট। দ্যাট শুড বি দ্য মেন কনসেন্ট। আমার মনে হয় আজকে আমরা প্রলং না করি, যদি বাচ্চারা কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, জাস্ট গিভ ইট টু আস। আমরা চেষ্টা করবো সবাই অ্যান্সার দেওয়ার। প্রত্যেকটা টিচার আপনার পরিচিত, প্রত্যেকটা টিচার খুব কোর্ডিয়ালি আমাদের, মানে আমি নিজে খুব গর্বের সাথে বলতে পারি যে নর্দার্নে এমন কোনো ফ্যাকাল্টি নাই যে আপনাকে রেসপন্স করবে না। সো আপনাদের ডোর ওপেন থাকলো, মেজর মাইনর নেওয়ার আগে আপনারা যাকে চান যখন চান ডু নক। আমরা আবার আসবো। তো আমি স্যারকে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। স্যার, ওভার টু ইউ। যাবে স্যার। বেনজির ম্যাম যেটা বললেন যে আপনি যদি কারোর সাথে কথা বলতে চান, আমাদের টিচার ডাইরেক্টলি ফোন করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উই উইল অল রেসপন্ড। ঠিক আছে, এখানে তো আমরা কোয়েশ্চেন নিলাম, সবাই শুনলেন, বাট এখানেও আপনি যদি যা কারোর সাথে যোগাযোগ করতে চান, ইউ ক্যান ডু সো। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে বেনজির, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা এখানে শেষ করে দিই আজকে। সো আমরা আমাদের থ্যাংক ইউ। এত সুন্দর একটা সেশন, যেটা মানে ফার্স্ট টাইম আমার দেখা এত বছরে, যেটা সবাই আমার সাথে এগ্রি করবে, ফার্স্ট টাইম আমরা এরকম একটা মানে মেনি থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল প্রভিসি স্যার, যার উদ্যোগে আসলে উনি আসলে অনেক ব্যস্ত, না হলে উনার ইচ্ছা ছিল এটা জয়েন করবে, এবং আমি শেয়ার করতে বাধ্য হচ্ছি যে 7টার সময় স্যার ফোন দিয়েছে সে জয়েন করবে, এবং নিজে স্যার আমাকে বারবার ফোন দিচ্ছিল। 8:30টার সময় স্যার বলেছে যে স্যার একটা স্টাক হয়ে গিয়েছে, আসতে পারেনি। সো আমাদের স্যার থাকলে আমরা আরো কিছু ইনসাইটস পেতাম। তো বাট এই আজকের আয়োজনটার জন্য প্রভিস স্যারকে এবং হেড স্যারকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর, এবং যারা আজকের বক্তা ছিল তাদেরকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং বিশেষ করে যারা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করলো, এবং সবাইকে, যেমন ফারজানা থেকে সবাই, এই অনুষ্ঠানটা আসলে আমাদের সবার উদ্যোগে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা বিশ্বাস করি আমরা অনেকখানি আপনাদের কোয়ারি অ্যান্সার করতে পেরেছি। তো এই ইয়েতে আমি শেষ করছি, এই কথায় আমি শেষ করছি। আমি বেনজির রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সবাইকে আরো একবার জানাচ্ছি শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।